হ্যালো সায়র। বল ভাই, কোথায় তুই এখন? আমি যেখানেই থাকি, তুই এখন কোথায়? বাসায় না হসপিটালে? হসপিটালে আছি ভাই। একটা কেসে ফেসে গেছি, অনেক মানুষ আহত আর নিহত। জানি না কে এভাবে মারলো এদের, কি জঘন্যভাবে মেরেছে ভাই। এই নির্দয় খুনিকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। অনেক মানুষের প্রাণ নিয়ে নিয়েছে সে। আর শাহরিয়ার গার্মেন্টেও আগুন লেগেছে, সেখানকার কর্মীগুলোর অবস্থা গুরুতর। জানিস সে খবর? রায়কে কল দিয়েছিলি? আমি এখন কল দিচ্ছি, ফোন ধরছে না। না, আজকে তো দিতে পারিনি, কালকে রাতে দিয়েছিলাম। ও, আমি এইদিকে ব্যস্ত, তাই আমিও কল দিতে পারিনি। ফোনটা কেবলমাত্র অন করলাম, কল দিয়েই যাচ্ছি, রিং হয়ে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না। তুই মিশন কমপ্লিট কর, আমি এখন র্যাকে কল করছি। বলেই ফোনটা রেখে দিল সায়র। কিছু সময় পরে রায়ের ফোনে কল দিল সায়র। এই মেয়েটাও না কখন কি করে। ফারাজ খাবার নিয়ে রুমে এসে দেখলো রায়ের ব্যাগের ভেতর থেকে তার ফোনটা বেঁচে চলেছে। মনে হচ্ছে যে ফোনটা করেছে, তার ফোন করা ছাড়া কোনো কাজ নেই। ফারাজ ফোনটা হাতে নিয়ে দেখে নাম্বারটা ডেঞ্জারাস ডক্টর দিয়ে সেভ করে রাখা। কোনো কিছু না বলেই চুপচাপ ফোনটা ধরে কানে তুলল। একটা ফোন ধরতে এতক্ষণ লাগে কিউটি ভাই? কত টেনশন করেছি আমি। তোমায় কোনো ধারণা আছে? 100+ কল করলাম, কখন থেকে কল দিচ্ছি। রিসেন্ট কল দিয়েছিল তো। তোমায় কোথায় ছিলে? একটু বড় হোক কিউটি ভাই, বাচ্চাদের মতো করা বন্ধ করো। আর লিসেন, এখন আমি বা রিসন কেউ বাসায় ফিরতে পারবো না। চুপচাপ ভালো মেয়ের মতো সব মেডিসিনগুলো খেয়ে নিবে। খাওয়াই একদম অনিয়ম করবে না, তাহলে কিন্তু তুমি অসুস্থ হয়ে যাবে। বাসায় অনেক গার্ডরা আছে, তুমি শত্রুদের থেকে সেফ। রিসন একটা মিশনে আছে, তাই ও ফিরতে পারবে না। আর আমি হসপিটালে একটা এমার্জেন্সি কেসে আটকে আছি, তাই যেতে পারবো না। ফিরে যেন না দেখি তুমি অসুস্থ হয়ে গেছো। বাসায় স্টাফদের একদম জ্বালাবে না, সবসময় ওদের সাথে মিলে থাকবে। আমি আর কল দিতে পারবো কি না জানি না। রাখছি, বাই, টেক কেয়ার। বলেই কলটা কেটে দিল সায়র। নিজেই বিজি থাকার ওপরে মানুষটার কথাও শুনল না সে। সায়রের কথা শুনে বেজায় চটে গেল ফারাজ। এমন ভাব দেখাচ্ছে যেন তার বিয়ে করাবো। এখন আমার মিষ্টি কলিজাটা আমার কাছে আছে, তার খেয়াল আমি রাখবো। রাই, রাই, মিষ্টি কলিজা, ওঠো রাই। হসপিটালের ডক্টর ওকে 2টা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, তাই তার প্রভাবে এখনও ঘুমোচ্ছে। এখন প্রায় দুপুর 2টা বাজে, এক্ষুনি খাওয়াতে হবে। ফারাজ কোনো রকমে রায়কে ঘুমের ঘোরেই খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে দিল। এদিকে ফিহা ভার্সিটির থেকে এসে সোজা নিজের ঘরে চলে গেল। মেজাজ চড়ে আছে ওর। সারাদিন ধরে বসে থাকাটাই বৃথা। রিশন এখন রয়েছে ওর সিক্রেট রুমে, যেখানে ও ওর কয়েকটা শত্রুদের আটকে রেখেছে। তো মিস্টার শাহরিয়ার, বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? মিসেস রেহানা শাহরিয়ারকে নাকি ওই কেয়া? বিশ্বাস করেন, আমি বড্ড কনফিউশনে আছি। কাকে পছন্দ করেন আপনি? কাহিনী কি আপনার? কে তুই? তোকে কেন বলবো আমি? এত কিছু কিভাবে জানলি তুই? আহা, বলেনই না। আপনার প্রেমের গল্প শুনতে ইচ্ছে করছে যে। আচ্ছা দেখুন তো, এটি আপনার মেয়ে কেয়া পাতা কিনা। বলেই রিশন একজন ভদ্র মহিলাকে নাইমের সামনে নিয়ে এলো। কেয়া, এই তুই ওকে কেন নিয়ে এসেছিস? ওর কিছু হলে আমি তোকে ছাড়বো না। কে তুই? এত কিছু কিভাবে জানিস? হা, ম্যাজিক। এই ছেলে, কেন তুমি ধরে এনেছো আমায়? আর শাহরিয়ার, তুমি এখানে কেন? আরে আরে, রিল্যাক্স, এত উত্তেজিত হবেন না আন্টি। আমি কে সেটা পরেই বলি, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। তার আগে এটা বলুন, আজকে যে গার্মেন্টসে আগুন দিয়েছিলেন সেটা কেন করলেন? মিথ্যা কথা বলবেন না। শাহরিয়ার ফ্যামিলির বিজনেস এসএফ ইন্ডাস্ট্রিতে কয়েক কোটি টাকা লস হলো। এটা তো এখন আপনাদের কোম্পানি, তাহলে এত বড় ক্ষতি কেন করলেন? কি কারণ আছে এর পিছনে? এত জেনে তোমার কি কাজ? আমার ইন্ডাস্ট্রিতে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি, তাতে তোমার কি সমস্যা? কি যে বলেন আন্টি, আমারই তো সব। এত এত মানুষের মৃত্যু হয়েছে, এখন আহত হয়ে ওটিতে হাজার হাজার মানুষ মৃত্যুর সাথে লড়ছে। আর আমার কি সমস্যা, তাই না? এটা আমার সমস্যা। বিনা কারণে এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিয়েছেন আপনি। নাইম শাহরিয়ার থেকে জঘন্য আপনি। আর কি যেন বললেন? রাইট, আপনার ইন্ডাস্ট্রি, তাই না? তাহলে আপনার ইন্ডাস্ট্রিতে আপনার নাম কেন নেই? কোম্পানির সব কিছু তো শাহরিয়ার নামে। রিশন শাহরিয়ার, মাহমুদ শাহরিয়ার, রেহানা শাহরিয়ার আর রায় শাহরিয়ার। কোম্পানিটাকে তো মাহমুদ শাহরিয়ার আর রেহানা শাহরিয়ার তৈরি করেছিল, তাহলে সেটা আপনার হলো কি করে? এ এ এ, কে 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 তুমি? এত কিছু কিভাবে জানো? কে তুমি? আপাতত আমি আপনার জম, বাকি পরিচয়টা না হয় অন্যদিন দিব। আর হ্যাঁ, এতদিন যা অন্যায় করেছেন তার ফল এখন থেকে ভোগ করবেন।
আমি আইন মানি না, আইন আমাকে মানে মাইন্ডেড। আমি আরএস। হুম, পাতি গ্যাংস্টার ভাববেন না। আমি রাজা, আমি নবাব। সবার চিন্তা শেষ হলে আমার ভাবনা শুরু হয়। এত বছর ধরে আপনার সঙ্গী সাথীগুলো ভেবেছে যে আপনি মিস্টার শাহরিয়ার অবিবাহিত। আসলে কি তাই? আপনি বাইরে যা দেখান, আপনি কি তাই? কে তুই? এতদিন যে রহস্য কেউ জানতে পারে না, সেই রহস্য ভেদ করে ফেললি তুই। জানেন, আপনি না খুব ভালো অ্যাক্টার। আমি নিজেও বাকি দুনিয়া মানুষের মতো প্রথম দিন আপনাকে দেখে মিস্টার মাহমুদ শাহরিয়ার ভেবেছিলাম। পর একটা জিনিস দেখে মনে হলো না, আমি তো ভুল করেছি। এটা তো মাহমুদ শাহরিয়ার হতেই পারে না, এটা অন্য কেউ। পরে জানতে পারে আসল রহস্য। তবে বিলিভ মি, আমি বুঝতে পারিনি যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। এতদিন তো আমি নাটক করেছিলাম। আসলে সব রহস্য ভেদ করতে পারলেও আপনার জানের জান মানে কেয়া পাতাটাকে খুঁজে বের করতে পারছিলাম না। মানতে হবে, কি বুদ্ধি আপনার মিস্টার শাহরিয়ার। যাই হোক, আমি এখন আসি। হ্যাঁ, অনেক কাজ আছে। আমাকে আবার আপনার বিজনেস পার্টনারদের জানগুলো ধরে এনে তাদের আপ্যায়ন করতে হবে তো। বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল। ফিয়াকে মিসেস ফারিন ডেকে বললেন রাই ফারাজদের ঘরে আছে, ও অসুস্থ, ওর কাছে গিয়ে একটু বসতে। ফিয়া গিয়ে দেখে ফারাজ রায়ের মাথায় জলপট্টি দিচ্ছে। আসবো ভাইয়া? আয়। আর কি হয়েছে? আর তুমি ওকে কোথায় পেলে? জ্বর হয়েছে ওর। আমি সামান্য কয়েকটা ফাইল দিয়েছিলাম ওকে, সেগুলো শেষ করতেই ও অসুস্থ হয়ে গেছে বোন। কাহিনী কি তাই বলো? তুমি তো কাজ দিলে কম দিবেন না, সত্যি করে বলো। ওই আর কি করব বল। সব সময় শুধু শায়র শায়র করে। বাসায় যেহেতু শায়র থাকে, তাই ও যেন বাসায় শায়রের সাথে বেশি সময় আড্ডা দিতে না পারে। তাই ওই 20টা মতো ফাইল দিয়েছিলাম কমপ্লিট করতে। কি, 10টা করতেই 8 ঘন্টা সময় লাগে আর তুমি 20টা দিছো? রাগ উঠেছিল তাই দিয়েছিলাম। এমন হবে বুঝতে পারিনি। সব সময় ভুলভাল কাজ করো তুমি ভাইয়া, এত জেলাসি আসে কোথা থেকে? আমার কি দোষ? ওই তো শায়রের হাতে খাবার খায়, শায়রকে জড়িয়ে ধরে। বুঝলাম। তুমি হয়তো জানো না ভাইয়া, রায় যত যাই হোক এখনো আগের মতো আছে। তুমি যেটা বললে সেটাই ওর জন্য শেষ কথা। আর কারো কথাও মানে না। হয়তো সারা রাত জেগে কাজ করেছে, হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, তাই এমন হয়েছে। হোক, যা হবে আমার কাছে হবে। আমি ওর জন্য আছি। আমি ওর দেখাশোনা করতে পারি। ওর খেয়াল আমি রাখবো। আজ থেকে ও আমার কাছে, আমার বাড়িতেই থাকবে। অন্য কাউকে কেন আমার মিষ্টি কলিজার খেয়াল রাখতে হবে? কেন বাইরের মানুষ ও খেয়েছে কি না, কখন কি করছে, সব কিছুর খোঁজ নেবে? হ্যাঁ বুঝলাম। এখন তুমি বেজাই জেলাস। তাই জেলাসের কারণ কি? কে কি করলো আবার? ওই রেশনটা শায়রকে কল করে বলেছে সে যেন রাইয়ের খেয়াল রাখে, তার খোঁজ খবর রাখে। সে নাকি কোনো মিশনে আছে, মহাব্যস্ত মহাশয়। আর এইদিকে আমার কলিজাকে ওই বেটা ডাক্তার ফোন করেই গেছে, 100+ ফোন কল। শায়রের এখন বেহাল দশা। সিটি হসপিটালের এখন হাজার হাজার রুগী। কালকে একটু খাওয়ার সময় পেয়েছিল, আজকে তো দাঁড়ানোর সময় নেই। SM ইন্ডাস্ট্রির সকল কর্মচারীদের এই হসপিটালে ভর্তি করানো হয়েছে। লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। হুট করে আগুন লেগে যাওয়ায় কেউ বুঝতে পারেনি, তাই খুব কম মানুষই এই আগুন থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। শায়র এখন শুধু ওটিতেই পড়ে আছে। সব ডক্টরদের থেকেও শায়রের ডিমান্ড বেশি। সে USA ডক্টর, তাই খাওয়া ঘুম বাদ দিয়ে আজ 2 দিন ধরে সে ওটির ভেতরে রয়েছে। সেই যে সকালে কলটা এলো, আর রিশন যে আবারও কোন মিশনে গেল কে জানে। শায়র ফ্রি থাকলে হয়তো ওকে সাহায্য করতে পারত। এখন সন্ধ্যা হয়ে গেছে, কখন আবার একটু বের হতে পারবে জানা নেই শায়রের। ঘরটাতে নীরবতা বিরাজ করছে। ফারাজ চুপচাপ রায়ের হাতটা ধরে বসে আছে। এখনো উঠছে না কেন ওর মিষ্টি কলিজা। একটু কি বেশি করে ফেললাম আমি? আর কোনো কাজই দেব না তোকে, কিন্তু ওই স্যারটার থেকে দূরে থাকতে হবে তোকে। ভালো লাগে না আমার। কেন ওর আশেপাশে বারবার যাস তুই? একদম যাবি না। সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করবি। ফিহা আর নিতু এলো নিচের থেকে। ফিহা এসে বলল, ভাইয়া মেহেক আর তার ড্যাড এসেছে, মম তোমাকে নিচে ডাকছে। আচ্ছা, আমি যাচ্ছি। চল নিতু, আমরা আমাদের ঘরে যাই। রায় এখানে ঘুমাচ্ছে, না হলে ওর ডিস্টার্ব হবে। হ্যাঁ চল। শোন, আজকে তুই আমার বাসাতেই থেকে যা, সন্ধ্যা হয়ে গেছে। আমি আন্টিকে বলে দিব।
আচ্ছা ঠিক আছে। ফারাজ নিচে এসে দেখল ওর মা আর মেহেকের ড্যাড ড্রয়িং রুমে বসে আছে। ডেকেছো আমাকে আম্মু? মেঘ তোমাকে ভালোবাসে ফারাজ, এই বিষয়ে তোমার মতামত কি? তুমি সব জেনেও এমন প্রশ্ন কেন করছো আম্মু? আমি কি সবটাই তোমার জানা, তাই আমার মতামতও তোমার জানা। তুমি জানো যে আমি তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না ফারাজ, তুমি মেঘকে বিয়ে করবে। কিন্তু মা, আমি তো এখানে মিস্টার খান বসে আছে ফারাজ, তিনি তার মেয়ের জন্য তোমাকে চাইছেন। হ্যাঁ মিসেস ফারেন ঠিকই বলেছে ফারাজ, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে। তুমি এই বিয়েটা করে নিলে আমি তোমার ড্রিম প্রজেক্টটাতে ফুল সাপোর্ট দিব। আমার কাছ থেকে তুমি 60% হেল্প পাবে, তা না হলে এখন আমি যে তোমাকে 40% হেল্প করেছি সেটাও আমি নিয়ে নেব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন আঙ্কেল? হুমকি না, জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে আমি তোমাদের অনেক পুরনো কলিগ, অনেক পুরনো বিজনেস পার্টনার। তোমার ড্যাড থাকলে যদিও কাজটা সহজ হতো, কিন্তু তোমার ড্যাড তো এখন নেই, তাই তোমার মায়ের সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু আঙ্কেল, এভাবে কিভাবে? একটা প্রজেক্ট অলরেডি আপনি 40% শেয়ার দিয়েছেন, আর 60% হেল্প করার কথা আসছে কোথা থেকেই? আমি আমার ড্রিম প্রজেক্টও করব না, আর মেহেককে বিয়েও করব না। ভেবে দেখো, এতদিন যা যা করেছি সবটা নিয়ে নেব। আমার কোম্পানির সাথে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেলে রাস্তায় নেমে আসবে তোমরা, কারণ আমি যদি তোমাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করি তাহলে সব শেষ। এই নতুন প্রজেক্টটা নষ্ট হয়ে গেলে সবথেকে বড় লস তোমাদের কোম্পানিরই হবে। এতগুলো দিন ধরে কোম্পানিতে আসো, তাই তুমি হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আস্তে আস্তে চোখ খুলল রায়, নিজেকে নতুন কোনো জায়গায় আবিষ্কার করলো সে। সামনে তাকাতেই দেখতে পেল তার একটা বিশাল বড় ছবি লাগানো আছে দেয়ালে, তবে এটা তো ছোটবেলার ছবি। এটা আবার কোন জায়গা? মরে টরে গেলাম নাকি? শেষে কিনা মরে ভূত হয়ে অতীতে চলে এসেছি। পুরো জায়গাটাকে ভালো করে আগে বাকিটা আর বলতে পারলো না রায়। সামনে আর একটা দেয়ালে ফারাজের পিকটা আছে, যেখানে মুঠ নিয়ে দাঁড়িয়ে আছে ফারাজ। এই ব্যাটা বজ্জাত বজ্জাত ছবি এখানে কি করছে? নিচে নেমে দেখি কোথায় নিয়ে এসেছে এই বস। রায় রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ওপরে চলে গেল। হঠাৎ করে ফিহার কথা শুনে সেই দিকে যেতে লাগলো। হ্যাঁ রে, আমি বলে দিব আমি রাফিকে ভালোবাসি। আরে আমার ভাইয়ার ফ্রেন্ড আছে না রাফি ভাইয়া, ওটাই। আর আমি তোমাকে ভালোবাসি বলে দৌড়ে চলে গেল। সবাই হা হয়ে গেছিল তখন। সত্যি বলতে হবে মেয়ের সাহস আছে। ভাইরে ভাই, বলছি কি আমি নিজেই অবাক। এইভাবে হাসতে হাসতে প্রপোজ করে দৌড়ে চলে গেল। আর ওই মেয়েটাকে আমি তেমন চিনিও না। রাফি ভাইয়াকে প্রপোজ করে সেই যে গেছে, আর আমার সামনে পড়েনি কখনো। ফিহার কথা পুরোটাই না শুনেই দৌড়ে চলে গেল রায়। নিচে নামতেই শুনতে পেল ফারাজের বলা কথাগুলো। ঠিক আছে আঙ্কেল, আমি মেহেককে বিয়ে করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, তাহলে সামনের মাসেই বিয়ে, কি বলেন মিসেস ফারিন? জি, আর এই কয়েকদিনের মধ্যেই হয়তো ওদের বাবাও চলে আসবে। যাক, অবশেষে আমার মেয়েটার স্বপ্ন পূরণ হতে চলছে। কি এখন খুশি তো আমার মামনিটা? অনেক খুশি ড্যাড। রায় ওদের কথার মাঝেই চুপি চুপি মেন রোড দিয়ে বেরিয়ে গেল। প্রায় রাত 9:30টার দিকে বাসায় এসে পৌঁছলো রায়। এসেই ধরাম করে নিজের রুমের দরজা বন্ধ করে দিল সে। সার্ভেন্টগুলো টেনশনে পড়ে গেল। সবাই সায়র আর রিশনকে সমানে কল দিচ্ছে। সায়র ওটিতে কল ধরছে না, আর রিশন একটু আগেই মিলিকে সিক্রেট রুমে আটকে রেখে বাইরে আসলো। সিক্রেট রুমে তেমন নেটওয়ার্ক নেই। বাইরে আসতেই ফোন বেজে উঠল ওর। ফোনটা ধরতেই ওপাশ থেকে একজন সার্ভেন্ট বলল, স্যার, ম্যাম সকালে বাসা থেকে বেরিয়েছিলেন, এখন কোথায় থেকে যেন এসে নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছেন। ম্যাম কাছেছিল স্যার, খুবই চিন্তা হচ্ছে স্যার, আপনি একটু আসুন স্যার, প্লিজ স্যার। ওকে, আমি আসছি, চিন্তা করো না রোজা, আমি এখনই আসছি। তাড়াতাড়ি আসুন স্যার, সায়র স্যারকে ফোনে পাওয়া যাচ্ছে না। কলটা কেটে বিশাল বাসার দিকে যেতে লাগলো। আম্মু, তুমি আমাকে মিথ্যা কেন বলতে বললে? তুমি খুব ভালো করেই জানো যে আমি মরে গেলেও রাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। মেহেক তোমার ফ্রেন্ড ফারাজ,
ওকে ভালো করে বুঝিয়ে বলো যে তুমি ওকে বিয়ে করতে পারবে না। ও তো তোমার ফ্রেন্ড, ঠিক বুঝবে তোমার বিষয়টা। আর ওর বাবা এমনিতেই অনেক রাগী মানুষ, উনি যদি কিছু করেন তাহলে ঝামেলা হয়ে যাবে, আর ওনাকে তো বোঝানো যায় না। কিন্তু আম্মু, আমি এই সব কিছু... ফারাজ, বেশি কথা বলো না, যাও তুমি তোমার ঘরে যাও। মেয়েটা অসুস্থ, গিয়ে দেখো ওর কী লাগবে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ফারাজ কিছু না বলেই ওপরে তার রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো বেডে কেউ নেই। ফারাজ ভয় পেয়ে গেল। রাত হয়ে গেছে, এখন রায় কোথায় গেল? মিষ্টি কলিজা, কোথায় তুই? মিষ্টি কলিজা, রাই, রাই, রেগে যাচ্ছে কিন্তু আমি। বেরিয়ে আয় রাই, কোথায় লুকিয়ে আছিস রাই? পাগলের মতো চিৎকার করে চারদিকে খুঁজে চলেছে ফারাজ। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার। রাই, কখন ঘুম থেকে উঠলি তুই? আর কোথায় গেলি তুই? খুঁজতে খুঁজতে আবারও নিচের রুমে এসে ধপাস করে ফ্লোরে বসে পড়ল ফারাজ। এদিকে নিতুর সাথে আড্ডা দিতে দিতে ফারাজের চিৎকার শুনে ঘর থেকে এলো ফিহা। কি হয়েছে ভাইয়া, এভাবে চিৎকার করছো কেন? রাই কোথায় ফিহা? রাই কোথায় গেল? কোথায় আবার যাবে? আমি তো ঘরে যাওয়ার আগে ওকে এখানেই দেখেছিলাম। তাহলে কোথায় গেল ও? এই 2 ঘন্টার ভেতরে কোথায় যেতে পারে ও? বাসায় আমরা সবাই আছি, ও কি করে হারিয়ে যাবে? জানি না ভাইয়া, তুমি শান্ত হও। রায় হয়তো আশেপাশে কোথাও আছে। কোথাও নেই ও, সব জায়গায় দেখেছি আমি। রায়, রায়, দরজা খোল, দেখ আমি এসে গেছি রায়। রিশনের ডাক শুনে দরজা খুলে দিল রায়। চোখ মুখ ফুলে রয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। কি হয়েছে, কাঁদছিস কেন? কিছু খেয়েছিস তুই রায়? কোনো কথা বলছে না রায়, শুধু কেঁদে চলেছে। রিশন ভেতরে এসে সোফায় বসে ওকে নিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বোন? না বলে ভাইয়া বুঝবে কি করে, বল না। কোনো কথা বলছে না রায়, রিশনকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। এত কাঁদে কেউ? দেখ, তোকে দেখতে একদম পেতনির মতো লাগছে, তবুও কোনো রেসপন্স নেই রায়ের। আমি সায়র ভাইয়াকে বিয়ে করতে চাই ভাইয়া। কি, তুই শাহরুখকে বিয়ে করতে চাস? কিন্তু আমি তো আর বললাম না আমি। কেন বিয়ে করতে চাস? তুই কি ওকে ভালোবাসিস? রিশনের কোনো কথার উত্তর দিচ্ছে না রায়, কেঁদে চলেছে। 1 ঘন্টা পরে তখন থেকে কেঁদে চলেছে রায়, কোনো কিছু বলছে না। রিশন তখন থেকেই বসে ওকে চুপ করানোর চেষ্টা করে যাচ্ছে। তুই শিওর বোনু, তুই শাহরুখকে বিয়ে করবি? এখনও ভেবে দেখ, কিন্তু ফারাজ হয়তো তোকে ভালোবাসে। একদম মিথ্যে কথা এটা। ফরাজ ভাইয়া আমাকে না মেহের আপুকে ভালোবাসে, আর ফিয়া আপু ওই রাফি টাপি ভাইয়াটাকে ভালোবাসে। ওরা সামনের মাসে বিয়ে করছে ভাইয়া। কিন্তু এটা হতে পারে না। এমন হলে তো মামা আমাকে বলতো। মামা বাসায় নেই তো, তিনি আপলোডে গেছেন, তুমিও ছিলে না। আমি আর কিছু জানতে চাই না, তুমি জেসি আপুকে বিয়ে করে নাও, আর আমি সায়র ভাইয়াকে বিয়ে করব। আমিও দেখিয়ে দিব ওদের আমারও বাড়ি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এটা কি করে হতে পারে? ফারাজ তো ছোট থেকেই রায়কে পছন্দ করতো, ও তো রায়কে নিয়ে অনেক পজিটিভ। ও কেন এমন করলো? ধুর, কি করবো বুঝতে পারছি না। একটা কাজ করি, ফিয়াকে আগে সাইজ করি। কত সাহস, ওই রাফিকে ভালোবাসে। আম্মু, আম্মু, আমার মিষ্টি কলিজা ঘরে নেই। আম্মু কোথায় গেল ও? আমি তো ওকে এখানে এনে রেখেছিলাম আম্মু। শান্ত হও, খুঁজে পাচ্ছ না মানে কি? বাসার সিসিটিভি ফুটেজ দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা তো মনেই ছিল না আম্মু। থ্যাংক ইউ আম্মু। বলেই ফারাজ রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে গেল। বাসায় যেখানে যেখানে ক্যামেরা আছে সব নিয়ে ওর রুম থেকে বের হওয়ার পর থেকে দেখতে লাগলো। তাই রুমেও একটা ক্যামেরা লাগানো আছে তার সুরক্ষার জন্য। ফারাজ রায়ের ঘুম থেকে ওঠার পরের কাণ্ড দেখে হাসলো, কিন্তু তারপরে বলে উঠল, নো 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 কলিজা, নো, বাইরে যাস না জান। বাইরে এখন গেলে সর্বনাশ হয়ে যাবে। রাই স্টপ, রাই, যা, চলে গেল। ফারাজ দেখছে রায় ড্রয়িং রুমে এসে ওদের কথা শুনে নিয়েছে। ও যে বিয়ে করতে চেয়েছে সেটা শুনে নিয়েছে রায়। তারপরেই রায়কে বাসার বাইরে দৌড়ে চলে যেতে দেখলো। নো কলিজা, যাস না প্লিজ, ডোন্ট লিভ। কিন্তু রায় চলে গেছে। তারপরে ফারাজ রুমে এসেছে। ফারাজ এসব দেখার পর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। এখনই তাকে রায়ের কাছে যেতে হবে। ফারাজ বাইরে আসতেই কেউ ওকে খুব জোরে একটা ঘুষি মারল। আরে আমাকে মারছিস কেন রিশন? কোনো কথা না বলেই রিশন আরও 2টা ঘুষি দিল ওকে, মেরেই যাচ্ছে। কি হয়েছে বলবি তো? তুই অন্য কাউকে বিয়ে করতে চাইছিস কেন বল?
বারবার তুই আমার বোনকে কেন কাঁদাস? বলে নাক বরাবর একটা ঘুষি। আরে আমি তখন বাধ্য হয়ে বলেছি তো, তুই এমন করছিস কেন? এই তোর ভালোবাসা? যা কর গিয়ে বিয়ে। আমিও রায়কে অন্য কারোর সাথে বিয়ে দিব। তুই পাবি না রায়কে, তুই তো ভালোবাসিস না ওকে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল ফরাজকে রাগানোর জন্য। এতক্ষণ রিশনের মার খেলেও এবারও পাল্টা আক্রমণ করলো। কি বললি তুই? আমার রাইকে অন্য কাউকে বিয়ে দিবি? সাহস কি করে হলো তোর এটা বলার? বল পরই রিশনকে মারছে ফরাজ। বল পর রিশন ফরাজকে মারছে। এত যখন ভালোবাসিস তাহলে কষ্ট কেন দিচ্ছিস ওকে? ওর এমনিতে শরীরে অসুস্থ, এত কান্না করেছে ও, এত স্ট্রেস কেন দিচ্ছিস ওকে? তুই তো রায়কে ভালোবাসিস না। ও তো শুধু একটু ভালো লাগাচ্ছিল, এখন দূরে গিয়ে আবার এসেছে, তাই তোর ওকে অসহ্য লাগছে, তাই তো? ঠিক আছে, আমি ওকে তোর কাছে আর আসতে দিব না। পারলে আটকে দেখা, আমি আমার রাইকে আমার করেই ছাড়বো। ভালোবাসি ওকে আমি, কোথাও নিয়ে যেতে দিব না আমি ওকে। আমার কাছ থেকে আর নিয়ে যেতে পারবি না তুই। 10-10টা বছর ধরে অপেক্ষা করেছি আমি। তাহলে কেন বিয়ে করছিস তুই? নাকি তোমার একজনকে দিয়ে হচ্ছে না? শালা কয়টা লাগে তোর? বলেই রিশন ফরাজকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। গাড়ির সাথে লেগে মাথা দিয়ে রক্ত ঝরছে ফরাজের। তবুও সে উঠে দাঁড়িয়ে বলল, একদম বাজে কথা বলবি না। আমি আমার মিষ্টি কলিজা ছাড়া আর কাউকে চাই না। আম্মুর জন্য বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে আমাকে। রায়কে চলে আমি যে তোর কি করব আমি নিজেও যাই না। দূরে থাক ওর থেকে। বললাম তো থাকবো না, ও আমার। আমি বিয়ে করব না মেহেককে, আমি ওকে গিয়ে বুঝিয়ে বলে আসবো। ভালো কথা। আমার বোন তোকে বিয়ে করবে কিনা সন্দেহ। আমার তো মনে হয় যে ও তোকে বিয়ে করবে না। ওর বিয়ে করা লাগবে না, আমি ওকে বিয়ে করব, সেটা যেভাবেই হোক। আগে তুই তোর বিয়েটা আটকিয়ে দেখা। তোকে কি এমন বাধ্য করলো সোনামা? কি হবে বিয়ে না করলে? আমার কোম্পানির অনেক ক্ষতি হবে। সব কিছু জের ওই দরিদ্র কর্মচারীগুলোর উপরে গিয়ে পড়বে। আর আমি আমার জন্য ওদের কিভাবে কষ্ট দিতে পারি বল? তাই তো কোনো মতে আঙ্কেলকে মিথ্যা বললাম। কিন্তু মিষ্টি কলিজাটা যে নিচে চলে এসেছিল দেখিনি আমি, দেখলে বলতাম না। তুই শালা দিন দিন বিয়াদ হয়ে যাচ্ছিস। বলদ একটা, তোর জন্য আমার বোন কেঁদে কেঁদে ভাসাচ্ছে। ইচ্ছে তো করছে এখনই তোকে মেরে পুঁতে রাখি সর সামন থেকে। তোকে তো সাইজ করে দিলাম, এবার তোর ওই ঘাততারা বোনকে খবর আছে। বলেই বাসার ভেতর চলে গেল রিশন। এদিকে ফরাজ কোনো মতে গাড়িতে উঠে রায়ের কাছে যেতে লাগলো। রিশন ফিহার ঘরের সামনে এসে বুঝতে পারলো ফিয়া রুমে একা নেই। তাই সে ঘরে ঢুকতে পারল না। তাই ও একটা ফুলদানি ছুঁড়ে মারল। ফিয়া বাইরে আসতে রিশন ওর গলা চেপে ধরলো। তুমি এখানে? ছাড়ো, লাগছে তো। সব করতে পেরেছো তো? ঠিকমতো কাজ হয়ে গেছে তো ডার্লিং? ইস ডার্লিং, অল ডান। ফারাজ আমার কথাই বিয়েতে হ্যাঁ করে দিয়েছে। আর মেহেক ফারাজকে ভালোবাসে, ও কখনোই বিয়েটা ভাঙতে রাজি হবে না। আর তাছাড়া মিস্টার খানকে তো চিনোই, উনি যা বলেন তাই করেন। এই দিক দিয়ে ভালোই হয়েছে। তুমি তোমার ছেলেকে এবার অন্তত ওই ছেলে মেয়ে দুটোর থেকে দূরে রাখতে পারবে। কিন্তু মিনহাজ ফারাজকে কি করে আটকাবে? ও যদি কিছু করে তাহলে? হুম, এত কাঁচা খেলোয়াড় আমি নই ডার্লিং। তুমি ওর কথা ভেবো না। ওকে আমি দেশে ফিরতেই দিব না। আগে ফারাজের বিয়েটা হয়ে যাক, তারপরে ফেয়ারও একটা ব্যবস্থা করে নিব। দেখো, তুমি যেটা ভালো মনে করবে। তোমার মাথার বুদ্ধির কাছে সবাই ফেল ডার্লিং। কিভাবে নিজের ছেলেকে মানসিক রোগী বানিয়ে দিয়েছিলে তুমি। যদিও সে কিছু তেমন ভুলেনি, কিন্তু আসল বিষয়টা তো ভুলে গেছে। ও ভুলে গেছে যে আমি রায়কে মারতে তোমাদের সাহায্য করেছি, আর আমার জন্যই তুমি ওকে বাঁচিয়ে রেখেছ। আমি সেদিন ইচ্ছে করেই প্রিয়াকে বাঁচিয়ে দিয়েছিলাম। কেন বাঁচাতে গেলে বলো তো? কত বড় সাহস আমার মেয়েকে আঘাত করে। কতবার বলেছি বারবার এসব সত্যি কথা বলবে না। দেওয়ালেরও কান থাকে, কখন কে শুনে নেবে ডার্লিং। ও সরি, আর হবে না। শোনো, আমি ভেবে রেখেছি ফিহা যদি কথা না শোনে তবে ওকে মারতে আমি দুবার ভাববো না। কিন্তু কি? একদম ওকে কিন্তু বলবে না। তুমি ফারাজকে যা খুশি করো, আমি দেখতে যাব না। কিন্তু ফিয়া আমার মেয়ে, ওর কোনো ক্ষতি তুমি করবে না। আচ্ছা ঠিক আছে, এত হাইপার কেন হচ্ছ? তুমি ওকে কিছু করবে না তো? জানো আজ কি করেছি? এমনিতেই এই মেয়েকে আমার পছন্দ হয় না।
তার উপর ফারাজ এই মেয়েটাকে আবার বাসায় নিয়ে এসেছিল। ফারাজ যখন বিয়ে করবে কথাটা বলে তখন আমি দেখেছি মেয়েটা সামনে দাঁড়িয়ে ছিল, মুখটা যা হয়েছিল না কি বলবো। আর তাছাড়া একদিন না একদিন ওকে তো আমি ঠিকই শেষ করব। আর তাই ওকে এমনিতেও ছেলের বউ বানাবো না। আমার স্বামীটাও কিছু বলি, এমন মানুষ আমি জীবনে দেখিনি। সব সম্পত্তি সমান ভাগ করে বোনকে দিয়ে দিল, যদিও আমার বুদ্ধির জন্য আপা রায় নামে সবটা করে রেখেছে। রায় মরলে লাভ সবার থেকে বেশি আমাদেরই হবে। এভাবে মিসেস ফারিন আগন্তুকের সাথে কথা বলতে থাকলো। আর অন্যদিকে রিশন ফিহার কাছে আছে। তুই কাকে ভালোবাসিস? এটা কি ধরনের প্রশ্ন? আমার ইচ্ছে আমি যাকে ভালোবাসি তোমাকে কেন বলবো? তুই কি সত্যি ওই রাফিকে ভালোবাসিস? আমি বাসলে তোমার কি? হ্যাঁ ছাড়ো, লাগছে আমার। নিতু চলে আসবে তো। আসুক। কবে থেকে ভালোবাসিস তুই ওকে? কিরে বল, চুপ করে আসিস কেন? এখনো চুপ করে আছে ফিহা। কি বলবে? যাকে ভালোবাসে সেই এসে বলছে ও নাকি অন্য কাউকে ভালোবাসে। বুঝতে পেরেছি তোর এই চুপ থাকা সম্মতির লক্ষণ। না, আমি ওকে কেন ভালোবাসতে যাব? তাহলে তুই কাকে ভালোবাসিস? কাউকে না, ছাড়ো তো, লাগছে আমার। রায়কে কে বললো যে তুই রাফিকে ভালোবাসিস? বল। বকা দিচ্ছ কেন? আমি বলিনি তো, আমি তো নিতুকে নকল করে দেখাচ্ছিলাম, তখনও দেখে নিয়েছে। সত্যি বলছি, আমি ওকে ভালোবাসি না, বিশ্বাস করো। শোন, ছেলেদের থেকে দূরে থাকবি। আমি তোকে এবার কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইমে আমি কোনো ছাড় দেব না। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। আরে তাফিন, তুমি এখানে ফিহাদের বাড়িতে কি করছো? সেম প্রশ্নটা আমি তোকে করতে পারি, তুই এখানে কেন? এটা আমার ফ্রেন্ডের বাসা তাফিন। আর এটা আমার মামার বাড়ি বলে চলে গেলাম আমি। সে তো আগের থেকেই জানে যে তার নীলপরি তাকেই ভালোবাসে, তবুও শুধু রায়ের কথার জন্য সত্যিটা জানতে এসেছিল শুধু। ফারাজ কোনো রকমে রায়ের ঘরে এসে দরজাটা খুলে ধপাস করে পড়ে গেল। ফিয়া এতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। কিছু পড়ে যাওয়ার আওয়াজে চোখ খুলে দেখে ফারাজ ফ্লোরে পড়ে আছে। ওর হাত পা নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, মাথা থেকেও অনর্গল রক্ত ঝরছে। ফারাজ ভাইয়া, কি হয়েছে তোমার? রায়ের কথা শুনে ওর দিকে একবার তাকালো ফারাজ। রিশনকেও কম মেরেছে, কিন্তু রিশন ওকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। পুরো শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তবুও ও রায়ের দিকে তাকিয়ে আছে। রায়ের কথা যদিও ও কিছুই শুনতে পাচ্ছে না আর। তখন গাড়ির সাথে মাথার বাড়িটা অনেক জোরে খেয়েছে। কি হয়েছে তোমার? এত চোট পেলে কিভাবে ফারাজ ভাইয়া? আই এম সরি কলিজা, আমি অন্য কাউকে বিয়ে করব না। এতটুকু বলেই চোখ বুজে নিল ফারাজ, আর তাকিয়ে থাকতে পারল না। জ্ঞান হারিয়ে ফেলেছে সে। আরে ভাই, চোখ হলো, কি হলো? রায় তাড়াতাড়ি করে পানি এনে ফারাজদের চোখে মুখে পানি দিতে লাগলো। ফার্স্ট এড বক্স এনে ফারাজের হাতে মুখে লাগা জায়গাগুলোতে মলম লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে। হুট করে চোখ গেল মাথার দিকে, ক্ষতটা বেশ গভীর। রায় তাড়াতাড়ি করে ফারাজের মাথাটা কোলের উপর নিয়ে ওর মাথায় ব্যান্ডেজ করে দিল। ফারাজ ভাইয়া, ও ফারাজ ভাইয়া, চোখ হলো প্লিজ। অনেকক্ষণ পর ফারাজের জ্ঞান ফিরে এলো। ফারাজ পিট করে চোখ খুলে দেখলো রায় ওর মাথাটা কোলের ওপরে নিয়ে কেঁদে ভাসাচ্ছে। আসলে রায়ের চোখের পানি গিয়ে ফারাজের মুখে পড়ছিল। কাঁদছিস কেন? মরিনি আমি, বেঁচে আছি। বাজে কথা বন্ধ করো। কিভাবে হলো এসব? লাগলো কি করে? তোর ওই বেয়াদব ভাই মেরেছে আমাকে, আমি তোকে কান্দিয়েছি তো তাই। কি? ভাইয়া তোমাকে মেরেছে? ভালো করেছে, আরো মারা উচিত তোমাকে। বিয়ে করবে তুমি ওই আপুটাকে, তাহলে এখানে কি করছো? বের হও আমার রুম থেকে। শোন না মিষ্টি কলিজা, তোকে আমার সাথে আজকে একটা জায়গায় যেতে হবে, প্রমিস। আর কখনো তোকে কোথাও যেতে বলবো না, প্লিজ চল। এই অনুরোধটা রাখ প্লিজ। যাব না আমি। সরে যাও। তুমি তোমার উঠবির কাছে যাও, আমার কাছে কি? বেশি কথা বলবি না কলিজা, জাস্ট আজকের জন্য তুই আমার সাথে চন্দ্রবিলাস করবি। চল, বাইরে অনেক বড় চাঁদ উঠেছে, লং ড্রাইভে যাব। এই তোমার না মাথায় লেগেছে? তুমি না অসুস্থ? আমি কোথায় যাচ্ছি না, মানে যাব না। এত জেদ কোথায় থেকে শিখছিস তুই? আমার তো একদম জেদ নেই, আমি ভদ্র শান্ত মানুষ। আইসে আমার শান্ত ভদ্র মানুষ। লাস্টবার বলছি চল, না হলে কিন্তু তুলে নিয়ে যাব। পারবো না আমি। ফারাজ হুট করেই উঠে রায়কে কোলে তুলে নিল। এই কি করছো? নামাও নামাও, আমাকে পড়ে যাবো আমি। ও ফারাজ ভাইয়া, নামাও আমাকে প্লিজ।
তো ঠিক মতো হাঁটতেও পারছে না, ফেলে দিলে মাঝে ভেঙে যাবে আমার। তখন আর শাওর ভাইকে বিয়ে করতে পারবো না। তোর বাজে কথা রাখ কলিজা, না হলে আমি তোকে সত্যি সত্যি ফেলে দিব। চুপচাপ দেখতে থাক আমি কি করি। বলেই ফারাজ রায়কে বাইরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। কাকে যেন কল করে বলল, হ্যালো, হ্যাঁ আমি আসছি, সব কিছু রেডি করো, আমি এক্ষুনি আসছি। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বলো প্লিজ। ফারাজ রায়কে নিয়ে ওর একটা ফার্ম হাউসে গেল। চারদিকে কত সুন্দর ফুলের বাগান। রাতের এই কৃত্রিম আলোতেও সব কিছু আরও মনমুগ্ধকর হয়ে উঠেছে। ফারাজ রায়কে গাড়ি থেকে নামিয়ে রায়ের চোখটা রুমাল দিয়ে বেঁধে দিল। রায় খালি পায়ে এসেছে, তাই সে বুঝতে পারছে তার পায়ের তলে তুলতুলে নরম কিছু আছে। এটা মাটি না। রায় ফারাজের হাতটা শক্ত করে ধরে হাঁটছে। ফারাজ রায়কে নিয়ে ভেতরে নিয়ে গেল। ছাদে নিয়ে যেতেই ফারাজ বলল, 1 মিনিট দাঁড়া, তো চোখটা খুলে দিই, ওয়েট। চোখটা খুলে দিতেই রায় অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে। কত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। চারদিকে মোমবাতির আলো, বেলুন, ফুল, জাস্ট অসাধারণ। বাইরেরটাও লাইটিং করা আছে। ছাদ থেকে সবটা দেখা যাচ্ছে। ফারাজ শুধু রায়ের অবাক হয়ে যাওয়া মুখটা দেখছে। হঠাৎই ফারাজ বলে উঠল, ছোটবেলায় আমাকে একটা ছোট মিষ্টি একটা পুতুল গিফট করছিল কেউ। তার গোলুমুলু গাল, ছোট ছোট হাতগুলো ধরে আমার সারাটা দিন কেটে যেত। মম অনেক বলতেন কেন আমি এখানে এত সময় ওয়েস্ট করি। আমার তো পড়াশোনা রয়েছে, তবুও কথা শুনতাম না আমি। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আর স্কুল থেকে এসেই তার কাছে থেকে যেতাম। আমার পুতুলের মতো কিউট পাখিটাকে সময় দিতাম, পারলে সব সময় তার সাথেই থাকতাম। আমার সব তাল বাহানা ছিল শুধু আমার মিষ্টি পুতুলটার জন্যই। হাজারো রাগ অভিমান করে থাকা, এতটুকুতেই ঠোঁট উল্টে কেঁদে দেওয়া, আমার জন্য রেগে মুখ গোমরা করে থাকা, সবটাই আমার কাছে স্পেশাল ছিল। সব কিছু আমার ভালো লাগে। ওই পুতুলটাকে পেলেই সব ভুলে যাই আমি। কিন্তু আমার পুতুলটাকে কখনো কারোর সাথেই শেয়ার কিনিনি আমি। যেটা আমার সেটা একান্তই আমার। আমি আমার কোনো জিনিসে অন্য কারোর ছোঁয়া তো দূর, নজর দেওয়াটাকেও পছন্দ করি না। আমার পুতুলটাকে আমি সব সময় নিজের সাথে সাথে রাখতাম। একদিন আমার পুতুলটাকে আর খুঁজে পাচ্ছিলাম না। মাথা খারাপ হয়ে যেতে লাগলে আমার পুতুলটাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। জানিস, আস্তে আস্তে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললাম, পাগল হয়ে গেলাম। তারপরে 5-6 মাসের মতো হলো আমি এখন ঠিক হয়ে গেছি। তবুও হয়তো আমার পুতুলটা হয়তো আর আমাকে ভালোবাসে না, আর আমাকে খুঁজে না। ফারাজের কথা তো রায়ের মেজাজ চড়ে গেল। কবে কোন পুতুল না কে ছিল তার গল্প বলেছে। কে তোমাকে পুতুল এনে দিল? হ্যাঁ, একদম পুতুল পুতুল করবে না। আমি যাচ্ছি, ভালো লাগছে না এসব। ধুর। রেগে রায় বেরিয়ে যেতে গেলেই ফারাজ রায়ের হাতটা ধরে জোরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। রায়ের 2 ঘাড়ে হাত রেখে বলল, মিষ্টি কলিজা, আমার পুতুলটা কোথায় আছে বলতো? আমি না খুঁজে পাচ্ছি না। বড্ড পছন্দের, বড্ড ভালোবাসার, বড্ড প্রিয় আমার। আমি কি করে জানবো? তোমার জিনিস তুমি জানো। ছাড়ো আমাকে, খুঁজে নাও গে। তাই না? শোন, একটা সিগারেট বলি। কি? তোকে আজও রেগে গেলে মিষ্টির মতো লাগে। আর হ্যাঁ, আমার পুতুলটাকে আমি খুঁজে পেয়েছি। আমি তো ওকেই বিয়ে করতে যাচ্ছি। ফারাজের এই কথাটা শুনেই চমকে গেল রায়ের মস্তিষ্ক। সত্যি কি ফারাজ ভাইয়া মেহেক আপুকে বিয়ে করেন নিবে? মেহেক আপু কি তাহলে ভাইয়ার পুতুলটা? রেগে রায় ফারাজকে নিজের থেকে ছাড়িয়ে বলল, করো না বিয়ে, কে বারণ করছে? তুমি বিয়ে করে নাও, আমিও মরে যাই, কাহিনী শেষ করি। আর ভালো লাগছে না এসব। ভালোবাসি আমি তোমাকে, সে ছোট্টবেলা থেকে ভালোবাসি। কিন্তু তুমি তোমাকে ভালোই বাসো না। তুমি বিয়ে করে নাও, আমি ওসব দেখতে পারবো না। তাই আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। অন্তত মরে গেলে তো আর আমার এসব দেখা লাগবে না। রায়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল ফারাজ। তারপর বলল, কী সব বাজে কথা বলছিস কলিজা? কোথাও যাবি না তুই। মরার কথা একদম বলবি না। এখন যা বলেছিস, না হলে কিন্তু অনেক মারবো তোকে আমি। আমি কখন বলেছি যে আমি তোকে ভালোবাসি না? এত অবুঝ কেন তুই? শোন, আমি মেহেককে বিয়ে করছি না। যাই হোক। বলেই ফারাজ রায়কে ছেড়ে দিয়ে নিচে বসে রায়ের দিকে একটা আংটি বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমার সেই মিষ্টি কলিজাটা, আমার মিষ্টি পুতুলটা, আমার সামনে দাঁড়িয়ে থাকা এই রাই শাহরিয়ার,
যাকে আমি অনেক বছর আগে থেকে ভালোবাসি, এতগুলো বছর ধরে যার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখন বল কলিজা, বিয়ে করবি আমাকে? বলেই রায়ের দিকে তাকালো ফারাজ। তখনই দেখলো রায় তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ফারাজ কিছু না বলেই হুট করে রায়কে ধাক্কা দিয়ে ফেলে দিল, সাথে নিজেও রায়ের ওপর পড়ে গেল। জোরে শ্যুট করার শব্দ হলো না। ওটার হয়তো MP40 গানের সাইলেন্সার লাগিয়ে রেখেছে। কেউ আবারও রায়কে টার্গেট করেছিল। গুলিটা ফারাজের ডান হাতে লেগে বেরিয়ে গেছে। রায় কিছুই বুঝতে পারেনি। রায় নিচে ফ্লোরে চোখ বন্ধ করে শুয়ে আছে। ফারাজের হার্ট খুব দ্রুত বিট করছে। অনেক ভয় পেয়েছে বেচারা। জান, ঠিক আছিস তো তুই? কোথাও লাগেনি তো? বলেই রায়কে দাঁড় করিয়ে দিল ফারাজ। উফ, এত জোরে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়? উফ, আমার কোমর! আরে বাবা, এত বড় একটা খাম্বা যদি গায়ের উপর পড়ে তাহলে লাগবে না? রায় ফারাজকে বকা দিয়ে চলেছে আর নিজের কাপড় চোপড় ঝাড়ছে। সরি জান, আর এমন হবে না। বাদ দে এসব, এখন আমার অ্যান্সার দে। এত কষ্ট করে প্রপোজ করলাম তোকে, আংটিটা কোথায় যে পড়লো? ফারাজ আংটিটাকে খুঁজতে লাগলো। আংটিটা রায়ের হাতে পরিয়ে দিয়ে বলল, তোর উত্তর পরে শুনবো, এখন এখান থেকে যেতে হবে। বলেই রায়ের হাতটা ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কি হলো কিছুই বুঝতে পারলো না রায়। এতক্ষণ তো ঠিকই ছিল, আর ওকে কেন কিছু বলতে দিল না ফারাজ। মেজাজ খারাপ হয়ে গেল রায়ের। গাড়ির কাছে আসতেই ফারাজের হাতটা জোরে টান দিয়ে ছাড়িয়ে নিল। জোরে টানার জন্য হাতটাও নড়ে উঠল। না চাইতেও ফারাজের মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে এলো। কি হয়েছে? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমাকে কেন কিছু বলতে দিলে না? নিয়ে এলে কেন তুমি? আমি আর বলতে পারল না রায়। অমনি ওর চোখ গেল ফারাজের ডান হাতটা বেয়ে গল গল করে রক্ত চুইয়ে নিচে পড়ছে। রক্ত? রক্ত জড়ছে? কি করে হলো এটা? কখন লেগেছে আবার? দেখা আমাকে। কিচ্ছু হয়নি রাই, একটু লেগেছে শুধু, ঠিক হয়ে যাবে। বাসায় গিয়ে ব্যান্ডেজ করে নিব। এখন চল প্লিজ। না, আগে বলো কি করে লাগলো? অনেক কিছু মনে হচ্ছে, দেখাও না। এখান থেকে চল না জান, আমি তোকে সব বলবো। এখন এখান থেকে চল, গাড়িতে ওঠ। না, আগে আমার উত্তর দাও। জেদ করিস না, এখানে অনেক বিপদ। এটা তোর জন্য সেফ জায়গা না। আমি তোকে এখানে এনে একদম ঠিক করে নিয়ে যান। আই এম সরি, এখন ওঠ তাড়াতাড়ি। রায় আর ফারাজকে কিছু না বলে গাড়িতে উঠে গেল। ফারাজ বাম হাতটি দিয়ে কষ্ট করে গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে। তোমার জন্য আমি এনে দিব সব। হব পাখি, খুঁজব না কখনো ভুল। আমি সূর্য হব, তুমি যদি হও আকাশের চাঁদ। তাই তুমি শাহরিয়ার। আমি ভাবছি আপনাদের রেখে কি করব, মেরে দেই। চুপি চুপি প্রেম করে বিয়ে করে সবাইকে ঢোকা দিলেন আপনি। যাই হোক, মিস্টার মাহমুদ শাহরিয়ার সাথে আপনার কিসে এত শত্রুতা? সবাই জানে যে আপনি তার ওয়াইফকে ভালোবাসতেন, তাই আপনি সহ্য করতে পারেন না মিস্টার মাহমুদকে। আসলে কি তাই? আমার তো মনে হয় এর মধ্যে অন্য কোনো বিষয় আছে। যে হও, অনেক বুদ্ধি তোমার। রোহান ফারাজেরও এমন বুদ্ধি ছিল, সে ধরে ফেলেছিল নিজের ভাইয়ের বইয়ের অপরাধ। তাই তো অকালে মরল সে। যদিও সম্পত্তির জন্য এমনিতেও মরতে হতো, কিন্তু এই ফুলটার জন্য অনেক আগেই মরে গেল। এত যখন জানতে চাইছো তাহলে বলি শোনো, আমার কোনো শত্রুর শেষ ইচ্ছে অপূর্ণ রাখি না। এমনিতেও আমার লোকেরা এখানে চলে এলে তুমি শেষ। আমি হলাম শাহরিয়ার, বাড়ির সৎ ছেলের ছেলে। মানে আমার বাবা তেমন কোনো প্রপার্টি পায় না। মাহমুদের চাচার কোনো সন্তান ছিল না। আমার বাবাকে ও তার মাকে এই বাড়িতে নিয়ে আসা হয়। আমার বাবা এই বাড়ির ছেলে না, তাই আমার বাবা সম্পত্তি পায়নি। তাকে 100 ভাগের মধ্যে 1 ভাগ দেওয়া হয়েছিল। আর আমি রেহানা ফারজানাকে তার সম্পত্তির জন্য বিয়ে করতে চেয়েছিলাম। যদিও এটা পরে রেহানা বুঝে ফেলেছিল আমি অনেক আগে থেকেই কিয়াকে ভালোবাসতাম, তাই ওদের মৃত্যুর পরে আমি কিয়াকে বিয়ে করে নিয়েছি। সবাই তো বুঝলাম, কিন্তু আপনার এই এস এম সেজে থাকার মানে, শাহরিয়ার মাহমুদ সেজে থাকা মানেটা কি? কারণ আমি বাইরের মানুষগুলোকে বোকা বানাতে চাই। সবাই জানতে চাই যে দুর্ঘটনায় বউ বাচ্চাকে হারিয়ে ফেলেছে এস এম। এখন সে তার রাজ্যের রাজা, কেউ নেই তার। কিন্তু আসলে তো আমি নকল রাজা। আচ্ছা, কিন্তু এই ফারিদ ফারাজের নামে কি বলতে চাইলেন? কিছু না, যা জেনেছিস এটাই অনেক তোর জন্য। তাও ঠিক। যাই হোক, এখন আমি মিলির সাথে দেখা করে আসি, কেমন?
মানুষ কখনো কখনো ভাবতেও পারে না যে তার জীবন এমনটা হতে পারে। ভাবনার বাইরে কিছু হলে মানুষ বাকরুদ্ধ হয়ে যায়। ফিহারও তাই। আজ সে এমন একটা সত্যির মুখোমুখি হয়ে গেছে যা সে কিছুতেই মানতে পারছে না। কত নোংরা সে। এই তো ভার্সিটি থেকে আজকে একটা ক্লাস করেই চলে এসেছে সে। ফারাজ আজ 2 সপ্তাহ হলো বাসায় নেই, সে বাইরে গেছে। কিছু একটা ঝামেলা হয়েছে বিজনেসে। বাসায় এখন শুধু মিসেস ফারিন আর ফিহা থাকছে। আজকে বাসায় ডোরবেল না বাজিয়েই ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকলো ফিহা, কারণ সে তার মাকে অনেক কল করেছে কিন্তু তিনি কল ধরেননি। বাসায় এসে নিজের রুমে যাওয়ার সময় একটা পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল ফিহা। এখন তো বাসায় তার বাবা নেই, তিনি তো অ্যাব্রডে আছে। তাহলে ভাইয়া, কিন্তু ভাইয়ার আওয়াজ তো এটা না। তাই আসলে কে দেখতে ফিহার রুমটা দিকে গেল। রুমটার সামনে যেতেই পা থমকে গেল তার। সে তার মাকে নিজের আদর্শ মানে, নিজের ভালো বন্ধু, নিজের বেস্ট মা। সে কিনা একজন লোকের সাথে এভাবে আছে। রুমের মধ্যে মিসেস ফারিন একটা আগন্তুক লোকের কোলে বসে আছেন। তারা মদ্যপান করছেন। তাদের কথা শুনে ফিহার মরে যেতে ইচ্ছা করছে। আরে ডার্লিং, আজ অনেক কিছু বলার আছে তোমাকে। তুমি তো জানো তোমার সাথে মিট না করে আমি থাকতেই পারি না। জানি, কিন্তু তার আগে এটা বলো যে তুমি ফিয়ার বিষয় ঠিক কি করলে? ও আমার মেয়ে ডার্লিং, তাই তুমি ফারাজকে বিয়ে দিয়ে দেওয়ার পরে ওর সাথে আমার ফ্রেন্ডের ছেলের বিয়ে দিয়ে ওকে আমেরিকা পাঠিয়ে দিব। আমার ফ্রেন্ড অনেক কোটিপতি, আমার রাজকন্যাকে রাজরানী করে রাখবে। মেয়ে তোমার আমি জানি, বারবার বলতে হবে না জান। যাই হোক, আজকে আমরা আমাদের দিনটা সেলিব্রেট করি চলো। আর কিছুদিনের মধ্যেই আমাদের সকল প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। ফারাজের বিয়ে এই খানবাড়িতে হলে ওদের টাকাতে রাজ করা যাবে। তাছাড়া ফারাজকে অনেক কষ্ট করে সব ভুলিয়ে দিয়েছি। ঔষধের ডোজ আরও বাড়িয়ে দিব। আস্তে আস্তে ও রায়কে ভুলে যাবে। রায়ের নামে যে কেউ ওর জীবনে আছে সেটাই আর মনে থাকবে না তার। আর এমনিতেও ওই মিনহাজ ফারাজকে মরতে হবে। ওকে বাঁচিয়ে রেখেছি শুধু সঠিক সময়ের জন্য। যদিও সব কিছুর জন্য তুমিই দায়ী। সেদিন যদি বিয়ে না করে পালিয়ে আসতাম তাহলে এত ঝামেলা হতোই না। কি করব বলো, আমি তো ছিলাম না, তাই বিয়েটা করে নিতে বলেছিলাম। আর এতে তো লাভই হয়েছে, ক্ষতি কোথায় হলো? সবই ঠিক আছে, তবে এই নতুন শত্রুর শেষটা দেখতে হবে, না হলে বিপদ আমাদেরই। আবার এখনো রিশন আর রায় বেঁচে আছে। নো টেনশন, শিকদাররা আছে না, ঠিক সামলে নিবে। ওদের ভরসাতে থাকলে আর দেখতে হবে না। বিয়ের জন্মদিন চলে গেলেই ওকে মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। আর তাছাড়া তোমার লোককে দিয়ে একটা কাজও হয় না। রায়কে মারতে গিয়ে বারবার টার্গেট মিস হয়ে যাচ্ছে। ওর কোনো দোষ ছিল না, তোমার ছেলে বারবার সামনে চলে আসে। এবার এলে ওকে আগে খতম করব। যা ইচ্ছে করো। আমাদের মধ্যে থেকে 3 জনকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আমাদের এই অজানা শত্রু। সে কে এখনো জানতে পারিনি। যখন জানতে পারবো তখনই ওর শেষ দিন হবে। এদের কথা শুনে মুখে হাত দিয়ে কেঁদে উঠল ফিহা। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর কিছু ভাবতে পারছে না সে। বারবার মন থেকে চাইছে এটা যেন সত্যি না হয়, এটা যেন কোনো দুঃস্বপ্ন হয়। ফ্লোরে বসে বসে কাঁদছে ফিহা। এসব কি শুনল সে? সে তার পাপার মেয়ে না, কারো অবৈধ সন্তান সে। নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে ফিহার। এত খারাপ তার মা নামক মানুষটি। কিভাবে পারলো এইসব করতে? সবাইকে মেরে ফেলবে সে। আমাকে শক্ত হতে হবে, সবাইকে বাঁচাতে হবে। আমি আমি আমার কোনো প্রিয় মানুষকে শেষ করে ফেলতে দিব না। আমার ভাইয়াকে সেভ করতে হবে। রাইকে মেরে ফেলবে ওরা। হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল কথাটা ফিহা। রিশন এখন তার সিক্রেট রুমে আছে। সে এখনও জানে না যে সেই দিন শিকদারের সাথে থাকা মাস্ক পরা ছেলেটা যদি এই নাইম হয় তাহলে মেয়েটা কে ছিল? কেয়া, সাইমা, এরা কেউ না। তাহলে কে? বারবার একই প্রশ্ন করছে রিশন। সে ভেবেছিল হয়তো এই শিকদারের বউ না হলে ডিআইজির বউ ছিল সেই দিন, কিন্তু না, সেই মানুষটা অন্য কেউ। কিন্তু কে সে? যদি নিজেকে বাঁচাতে চাও বলে ফেলো, কে ছিল সেদিন, কে মিট করেছিল। তুই কখনো জানতে পারবি না। তুই যেই হোস,
তোকে সে ঠিকই মেরে দিবে, তোর দিন শেষ। আহা কি যে কও, ভয় পাচ্ছি তো আমি। তোমার সকল পাপের প্রমাণ আমার কাছে আছে, আমি তোমাকে মারবো না। শুধু বলো, সেদিন আমি যখন শিখদারকে চিঠি দিলাম তখন শিখদার তোমার সাথে আর কার সাথে মিট করেছিল? ওই মহিলাটা কে ছিল? বলবো না, তবে জেনে রাখ, আমি মরে গেলেও তুই কাউকে বাঁচাতে পারবি না। রেশন মরবে, ওকে মারবে একজন, আর রায়কে মারবে তার সব থেকে কাছের মানুষ, যাকে সে অন্ধের মতো বিশ্বাস করে। আর প্রিয়াকে মারবে তারই মামারা, শিকদার বাড়ির ছেলেরা। আমি তো বসে বসে দেখব। আর শোন, আমার কাছে সব আইন কেনা আছে, কোনো শক্তি নেই যা আমাকে আটকাবে। আমার কাছে না এতদিন ধরে বন্দি আছো, তারপরে কি করে বলো এসব? যাই হোক মিসেস সাইমা, এখন কেমন আছেন? আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আপনারা এক একজন বুদ্ধির বাক্স। আমি ঠিকই আমার শত্রুদের খুঁজে বের করে নিব, কিন্তু ততদিনে আপনারা থাকবেন আমাদের দেশের সিক্রেট অফিসারদের কাছে। আরেকটা কথা, আমি কে মারার আগে ঠিকই জেনে যাবেন। মেজাজ চড়ে আছে রিশনের। কে ছিল সেই দিন? ও তো ভেবেছিল হয়তো কোনো পুরুষ, কিন্তু না, কোনো মহিলা, যে কিনা ওদের মধ্যে কেউ না। আমার বোনকে বারবার কে শুট করতে চাইছে, যতবার লোকটাকে ধরতে চাইছি ঠিক বেরিয়ে যাচ্ছে হাত থেকে। কি করব, কি করলে জানতে পারবো কে ও? এতগুলো দিন ধরে এত এত পরিশ্রমের ফল শূন্য, আর ভালো লাগছে না এসব। শেষ করতে হবে এই খেলাধুলা। লুকোচুরি আর খেলতে পারছি না আমি। আমার কলিজায় আঘাত করে চলে যাচ্ছে, আর আমি চিনতে পারছি না কে সে। রুমের বাইরে চলে আসার ফোনের নেটওয়ার্ক পাচ্ছে, বারবার ফোনটা বেজে উঠছে। রিশন বিরক্ত হয়ে ফোনটা ধরে বলল, বেয়াদবির একটা লিমিট আছে, আর একবার ফোন দিলে তোর খবর আছে। বাপ মা কি শিক্ষা দেয়নি? ম্যারাজ নাই তোর? রাগের বশে কথাগুলো বলে দিল রিশন। ওপাশ থেকে সবটা চুপ করে শুনে গেল ফিহা। কোনো কথা আর বলল না সে, আর কল করবে না সে। এখনই এমন করছে, যদি কখনো ওর আসল সত্যটা জেনে যায় তাহলে তো আরও ঘৃণা করবে। আর ভাবতে পারছে না ফিহা। কি থেকে কি হয়ে গেল? কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ল ফিহা। রিশন রাগের বশে সব রাগ ফিহার ওপর ঝেড়েছে, বুঝতে পেরে ফিহাকে কল করছে। তখন তো সে রেগেছিল, কিন্তু এত ফোন তো ফিহা তাকে করে না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ফিহা ফোন করেছিল। এখন হুঁশ এসেছে, তাই এখন রিশন ফিহার ফোনে কল করছে। 50+ কল করার পরও ফোন ধরছে না। মেজাজ খারাপ হয়ে গেল রিশনের। কিভাবে কি নিজেকে এই মেয়েটা গিয়ে ঠাটিয়ে চড় দিবে সে। ফিহা ফোনটা কেটে দিয়ে জোরে ছুঁড়ে মেরেছিল, তাই ফোনের অবস্থা করুন, সাথে ফিয়ার অবস্থাও। রুমের সব জিনিস ভাঙচুর করছে সে। রুম সাউন্ড প্রুফ হওয়ায় কোনো শব্দ বাইরে যাচ্ছে না। ফিয়া কাচের একটা ফুলদানি ভেঙে সেটা দিয়ে বসে বসে নিজের 2 হাতকে ইচ্ছে মতো আঘাত করছে। সে তো পচা, তার রক্ত তো নোংরা। এই নোংরা রক্ত নিয়ে কিভাবে যাবে সে ফারাজদের সামনে? কোন মুখে ডাকবে তার ভাইয়াকে সে? ভালো হচ্ছে রিশন ওর ফোনটা কেটে দিয়েছে। রিশনকে তো আর তার কণ্ঠ শুনতে হয়নি। থাকবে না সে আর। এই জঘন্য রক্ত, জঘন্য পরিচয় নিয়ে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অজ্ঞান হয়ে পড়ে আছে ফিহা। তার ফোনটা বেজে বেজে সুইচ অফ হয়ে গেছে। রিশন বিরক্ত হয়ে নিতুকে কল দিল। নিতু বলল যে আজকে ভার্সিটিতে অনেক আগেই ক্লাস শেষ হয়ে গেছে। ফিহা তো অনেক আগেই চলে গেছে। এবার রিশন গাড়ি ড্রাইভ করে সোজা ফারাজ মেনশনে এসে চিৎকার করে ডাকতে লাগলো ফিহাকে। রিশনের চিৎকার শুনে অনেক বিরক্ত হলো ফারিন। তার নেশাটা এখনও তলমল হয়নি, তাই সে বাইরে এসে রিশনকে বলল, আরে রিশন, কেমন আছিস? কি হয়েছে? ফিয়া তো ভার্সিটিতে গেছে। না শোনা মা, ফিয়া বাসায় চলে এসেছে। ওকে ডাকো প্লিজ, ও রাগ করে আছে। তোর উপর রাগ করেছে, তুই ওর রাগ ভাঙ্গা। আমার মাথা ব্যথা করছে, আমি রুমে ঘুমোতে গেলাম। বলে চলে গেলেন মিসেস ফারিন। রিশন দৌড়ে উপরে চলে গেল। ফিহার রুমের সামনে এসে তাকে জোরে জোরে ডাকতে লাগলো, সরি ফিউ, ফিউ দরজাটা খোল প্লিজ। আমি কিন্তু তোকে অনেক মারবো। আমার থেকে খারাপ কিন্তু আর কেউ না। দরজা খোল ফিহা প্লিজ, আর তোকে বকা দিব না। তখন রেগে বলেছি আমি। অনেক ডেকেও যখন দরজা খুলছে না, তখন রিশন বলল, ফিউ বের হ, নাহলে কিন্তু দরজা ভেঙে দিব ফিউ। তবুও কোনো সারা শব্দ নেই। উপায় না পেয়ে রিশন লোহার রড এনে দরজাটা ভেঙে দিল। দরজা খুলে যেতেই স্তব্ধ হয়ে গেল রিশন। আসলে মানুষের জীবনকে কখনো কখনো ভয়ানক সত্যির মুখোমুখি হতে হয়।
যেটা মানুষ মেনে নিতে পারে না। ফিহার ক্ষেত্রেও তাই হয়েছে। সকল সন্তান তার মাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু তার করা বিশ্বাসঘাতকতা কি হবে? রিশন পাগলের মতো ফিহাকে ডেকে যাচ্ছে। ফ্লোরে রক্ত পুরো লাল হয়ে গেছে। এখানে ফিহার হয়তো কোনো দোষ নেই, কিন্তু নিয়তি তাকে এমন নোংরা একটা পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে যেটা মেনে নেওয়া কারো পক্ষেই সম্ভব না। রিশন ফিহাকে নিয়ে হসপিটালে চলে এসেছে। ফারিন তার রুমে থাকায় সেটা বুঝতে পারেনি। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে রিশন। ভেতরে ফিহার ট্রিটমেন্ট চলছে। বাইরে দাঁড়িয়ে রিশন এটাই ভাবছে যে কেন এমন করলো ফিহা। ও তো এভাবে বকা দেয়নি, ওকে তো এতটা কষ্ট দেয়নি সে যে তার বাঁচার ইচ্ছেই থাকবে না। রিশন ফারাজকে কল দিয়ে যত তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে বলল। সায়রকে হসপিটালে আসতে বলল। বেচারা সায়র আজকে ছুটি নিয়েছিল, আজকেও তাকে আবার আসতে হলো। কোনো কথা না বলে সোজা ফিহার কেবিনে চলে গেল। রায়কে সাথে নিয়ে এসেছে সে। রায়কে আর একা ছাড়া যাবে না। সেই দিন ফারাজের গুলি লাগার বিষয়টা রিশন ওকে বলেছে। রায় গিয়ে রিশনের কাঁধে হাত রেখে বলল, এসব কি হচ্ছে ভাইয়া? ও কেন এমন করলো? তুমি কি কিছু বলেছো? কি এমন বলেছো যে সুইসাইড করতে গেল? বলো ভাইয়া। রিশন তবুও চুপ, একটাও কথা বলছে না। হুট করে রিশন রায়কে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। বিশ্বাস কর বোন, আমি ওকে এভাবে বলতে চাইনি। আমি বুঝতে পারিনি যে ও আমার সামান্য একটা কথা এমন করবে। প্রিয় মানুষের অল্প কথাতেই বেশি আঘাত লাগে ভাইয়া। ওর যদি কিছু হয় তাহলে আমি আর তোমার সাথে কথাই বলবো না। এমন বলে না বোনু, ওর কিছু হতে দিব না আমি। আমার প্রিয় আবার ঠিক হয়ে যাবে। সোনা মা জানেও না এই খবরটা, তারই তো আগে জানার কথা ছিল। না, তাড়াহুড়ো করে নিয়ে আসায় সোনামাকে বলতে পারিনি। তুই এখানে বসে থাক, আমি সোনামাকে কল করে আসছি। বলেই রিশন উঠে চলে গেল। হঠাৎ ফোনটা বেজে ওঠায় খুব বিরক্ত হলেন মিসেস ফারিন। বিরক্তির সাথে ফোনটা ধরতেই রিশন বলে উঠল, হ্যালো সোনামা, ফিয়া সুইসাইড করেছে। আমি ওকে হসপিটালে নিয়ে এসেছি। তাড়াহুড়ো করার জন্য তোমাকে বলতে পারিনি সোনামা, তাড়াতাড়ি এসো প্লিজ। হ্যালো সোনামা, শুনতে পাচ্ছ আমার কথা? ধপ করে বসে পড়লেন মিসেস ফারিন। আগন্তুকটা বারবার বলতে চাইছে কি হয়েছে, কোনো কথাই বলছে না ফারিন। আমার ফিহা, জিয়াদ আমার ফিয়া, ওকে আমি হারাতে পারবো না। কি বলছো এসব? কি হবে ফিহার? ও ঠিক আছে তো? ভার্সিটিতে আছে তাই না? ও ভার্সিটিতে নেই, ও সুসাইড করেছে। আমার মেয়ে নিজেকে আঘাত করেছে। আমি নিশ্চিত এর পেছনে ওই রিশনই আছে। ছাড়বো না আমি ওকে। শান্ত হও তুমি। এখন চলো হসপিটালে যাই। আগে আমাদের ওখানে যাওয়া উচিত। রিশনের হুট করে ফোন করায় আর তাকে বারবার করে তাড়াতাড়ি বাসায় চলে আসার কথা শুনে ঘাবড়ে যায় ফারাজ। কি হয়েছে কিছুই বলেনি রিশন, তাই সে গাড়িতে বসে রায়কে কল করলো। মিষ্টি কলিজা, তুই ঠিক আছিস তো? কিচ্ছু হয়নি তো তোর? আমাকে বল তো কি হয়েছে? ফিয়া সুইসাইড করেছে ফারাজ ভাইয়া। আমরা এখন হসপিটাল আছি। ও কেন এমন করলো? বলো না কেন করলো এমন। এসব কি বলছিস তুই? আমার বোন, আমার ফিহা। কাঁদিস না জান, আমি এক্ষুনি আসছি। কিচ্ছু হবে না ওর। বেশ ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাবো ওর। ফারাজ ফোনটা কেটে দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। খুব জোরে গাড়ি চালাতে লাগলো সে। ফারাজের মাথায় একটা কথাই কিছুতেই ঢুকছে না, যে ফিহা কেন সুসাইড করতে গেল। কত কিছু বলল রিশন, তখনও তো কিছু করেনি। এভাবে হার মেনে নেওয়ার মেয়ে তো তার বোন না। তার বোন তো অনেক স্ট্রং। তাহলে তার বোন এতটা আঘাত কিভাবে পেল? মিসেস ফারিনকে নিয়ে জিহাদ মির্জা হসপিটালে চলে এলো। ফারিন গিয়ে রায়ের পাশে বসলো। রায়কে জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। আসলে কাঁদছে সে, নাকি এটাও নকল ভেবে পেল না জিহাদ? তবে এখন ওর ইচ্ছে করছে রিশনকে মেরে রক্তাক্ত বানিয়ে দিতে। ওর জন্য তার মেয়েটার এই অবস্থা। কেউ না জানলেও সে তো জানে যে মেয়েটা তার। একজন নার্স ওটি থেকে বেরিয়ে এসে বলল, পেশেন্টের অবস্থা ভালো না, 2 হাতের শিরা কেটেছেন তিনি। আর আপনারা তো তাকে অনেক দেরিতে নিয়ে এসেছেন। অনেক ব্লাড লস হয়েছে। ইমিডিয়েটলি 3 ব্যাগ রক্ত লাগবে। ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ। এখানে উপস্থিত কারো রক্তের গ্রুপ এটা না ডাক্তার। আপনারা ব্লাড ব্যাংক থেকে আনার চেষ্টা করুন প্লিজ। দেখুন স্যার, ব্লাড ব্যাংকের থেকে অলরেডি 2 ব্যাগ আনা হয়েছে, তবে আর রক্ত নেই।
ও প্লাস রক্তের ডোনার নেই। আপনারা ব্যবস্থা করুন প্লিজ। হুট করে মিসেস ফারিন বলে উঠল। জিহাদ, তোমার ব্লাড গ্রুপ তো ও পজিটিভ, তাই না? জিহাদ বাইরের থেকে মাত্রই আসলো। হ্যাঁ ফারিন, কেন বলো তো? তুমি আমার মেয়েটাকে রক্ত দাও প্লিজ। ওর সাথে শুধু তোমার রক্তের গ্রুপই মিলেছে। এভাবে কেন বলছো? আমি অবশ্যই ব্লাড ডোনেট করব। ও তো আমারই মেয়ে, মানে মেয়ের মতো। কথাগুলো শুনলেও তেমন কানে তুলল না রিশন। এসব কিছুকে রিশন স্বাভাবিকভাবে নিল, কারণ একজন মানুষের সাথে রক্তের মিল থাকতে পারে, তাই তেমন গুরুত্ব দিল না সে। মায়ের সাথে রক্তের গ্রুপ না মিললে থাকলে বাবা কিংবা ভাইয়ের সাথে থাকবেই। প্রায় 4 ঘন্টা পরে ফারাজ দৌড়ে হসপিটালে ঢুকলো। হসপিটালে ঢুকেই রিশনকে মারতে শুরু করলো। কোনো দিকে তাকানোর সময় নেই তার। কেমন করলি যে আমার বোনুর বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে গেল? কি হলো বল? আমার বোনটা তোকে খুব ভালোবাসে, জানিস না তুই? তাহলে ওকে কেন আঘাত করিস তুই? ওর কিছু হলে ছাড়বো না আমি তোকে। রিশন কিছুই বলছে না। আজ তার কিছুই বলার মুখ নেই। সে তো কল্পনাও করতে পারেনি যে ফিহা এমন কিছু করতে পারে। রিশন আর ফারাজের মারামারির মাঝে একজন নার্স এসে বলল, কি করছেন এগুলো আপনারা? এটা হসপিটাল, এখানে এসব মারামারি চিল্লাচিল্লি করবেন না প্লিজ, রোগীর ক্ষতি হবে। প্লিজ আপনারা শান্ত হন। রিশনকে ছেড়ে দিল ফারাজ। হুট করে ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। আমার বোনুর কিচ্ছু হবে না তো দোস্ত? ফারাজ কাঁদছে। হ্যাঁ কাঁদছে তো। ও তো ফিহাকে কম ভালোবাসে না। রিশন নিজেকে শক্ত করে ওকে বলল, টেনশন করিস না দোস্ত, ও ঠিক হয়ে যাবে। ওকে এইসব কিছুর কারণ বলতে হবে। তখনই একজন ডক্টর এসে বললেন, আপনাদের পেশেন্টকে কেবিনে শিফট করা হয়েছে, আপনারা চাইলে দেখা করে আসতে পারেন। বলতে দেরি ফারাজ আর রিশনের দৌড়ে যেতে দেরি নেই। চোখের পলকেই দুজন ছুটে চলে গেল। রিশন আর ফারাজ এসে ফিহার সামনে দাঁড়িয়ে আছে। ফিহাকে হসপিটালের ড্রেস পরানো আছে, 2 হাতে ব্যান্ডেজ করা। খুব বাজেভাবে নিজের 2 হাত কেটেছে ও। 2 কি 3 ঘন্টা পরে চোখ মেলে তাকালো ফিহা। জ্ঞান ফিরে মিসেস ফারিনকে নিজের সামনে বসা অবস্থায় পেল সে। রায়ও আছে এখানে। রায় ওর জ্ঞান ফিরে এসেছে দেখে সাথে সাথে বলল, সোনামা দেখো, ফিয়া চোখ খুলেছে। এই ফিয়া, এখন কেমন আছিস তুই? কেমন লাগছে এখন তোর? ফিহা কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে মিসেস ফারিনের দিকে। এখন কেমন লাগছে তোর মা? কেন এমন করলি তুই? একবারও আমার কথা, তোর পাপার কথা মনে হলো না তোর? আপাতত ওর কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না। বারবার মিসেস ফারিনের দিকে তাকিয়ে ভাবছে এটাই কি সেই মা যাকে সে এত এত বিশ্বাস করত? কিভাবে ঠকাচ্ছে তার পাপাকে। পাপা তো ভীষণ ভালোবাসে তার মাকে। অবশ্য এই রকম মানুষকে তো পাপা দেখতেই নেই। পাপার চোখে তো সে একজন খুব ভালো বউ, খুব ভালো মা। অনেকটা সময় পরে মুখ খুলল ফিহা। ভাইয়া কোথায় রাই? তোর এই ভাই আর আমার ভাই একটু আগেই বাইরে গেছে। ও। মিসেস ফারিনের নিখুঁত অভিনয় করা দেখে না হেসে পারল না ফিহা। কত বড় অভিনেত্রী সে, কত নিখুঁত অভিনয় করে যাচ্ছে সকলের সাথে। কেন এমন করলি তুই ফিয়া? ভাইয়া তোকে কি এমন বলেছে যে তুই? আমি একটু একা থাকতে চাই রাই। ঠিক আছে, এড়িয়ে যেতে চাইছিস যখন তখন, আর কোনো প্রশ্নই করব না। বলেই বেরিয়ে গেল রায়। ফিহা চুপচাপ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল, কিন্তু মিসেস ফারিন এখনও বসে রইল। এবার বিরক্ত হয়ে গেছে ফিহা, তাই সে আবারও বলল, আমি একটু একা থাকতে চাই। তো যাচ্ছি সোনা, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কেমন? মিসেস ফারিন চলে গেলেন। এদিকে রায় বাইরে এসে রিশনকে ফোন দিয়ে বলল ফিহার জ্ঞান ফিরে এসেছে, তারা যেন এসে দেখা করে। কোনো কিছুই ভালো লাগছে না ফিহার। বারবার একই কথা মাথাতে ঘুরছে তার। তার ভাবনায় ছেদ ঘটালো রিশন আর ফারাজদের আগমন। রিশন এসেই ওকে প্রশ্ন করতে শুরু করে দিল, আমি কি করেছি এমন যে তো সুইসাইড করতে হলো? আর আমি তখন রেগেছিলাম, তাই ওভাবে রিয়াক্ট করেছিলাম। তুই কেন সুইসাইড করতে গেলি? কিরে চুপ করে আছিস কেন বল? নাকি এখন মারবো তোকে? হ্যাঁ বোন, বল আমাকে, বল কেন এরকম করতে গিয়েছিস তুই? কি হয়েছে বল আমাকে। রিশন আর ফারাজ ফিহাকে একেবারে চেপে ধরেছে, শুধু প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে। বেচারা ফিহা কোনো কথা বলছে না। কী বা বলবে সে? বলার তো মুখ নেই তার।
এদের এত এত প্রশ্নের মাঝে হুট করে ফিহা ফাহাজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে বনু, কাঁদছিস কেন? কে কি বলেছে আমাকে বল। রিশন বকা দিয়েছে? ওকে তো আমি। বলেই ফাহাজ রিশনকে জোরে একটা ঘুষি দিল। বেচারাকে এসে থেকেই মারছে আবার। ফিহা ফাহাজকে থামতে বলে। ওরা থেমে যেতেই ও বলল, অনেক বিপদ, তোমাদের আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি কী সব বলছিস ফিউ? কিসের বিপদ? আর তুই ক্ষমা চাচ্ছিস কেন? ক্ষমা তো আমি চাইবো, তাই না? আমি তোকে কষ্ট দিয়েছি, সরি ফিউ, আর কখনো এমন করবো না। তবু তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না। কী সব বাজে বকছিস তুই? মা কেন আমাদের মারতে চাইবে? ঠিকই তো, এসব কি পাগলের মতো কথা ফিউ? সোনামা কেন আমাদের মারতে চাইবে? আর তাছাড়া আমরা তো সোনামার ছেলে মেয়ের মতো, কত ভালোবাসে সোনামা আমাদের। সব কিছু আর অভিনয়। ওরা শুধু রায়কে না, তোমাদের আর পাপাকেও মেরে ফেলবে। প্লিজ বিলিভ করো আমাকে, আমি একটা কথাও ভুল বলছি না। কী সব বলছিস? আমাকে কেন মারবে মা? কারণ তুমি পাপার ছেলে, তুমি পাপার কোম্পানির মালিক। সম্পূর্ণটাই পাপা তোমার জন্য তোমার নামে গড়ে তুলেছে। কী সব বলছিস তুই? যা আমার তাই তোর আম্মুর পাপার সববার, তাহলে এসবের মানে কি? হ্যাঁ তাই তো। আর তাছাড়া সোনামা তো মামুকে ভালোবাসে, আর ফারাজ তার নিজের ছেলেকে কেউ কি মারতে পারে? তোমরা কেন আমার কথা শুনছো না? ভাইয়া মায়েরই ছেলে, কিন্তু আমিও মায়েরই মেয়ে। সবই ঠিক আছে, কিন্তু আমাদের রক্ত আলাদা। ভাইয়ার গায়ে বইছে পাপার রক্ত, আর আমি কারো অবৈধ পাপ। বলে মুখে হাত দিয়ে কান্না করতে লাগলো ফিহা। কী সব বাজে কথা বলছিস বোন? তুই আর আমরা দুজনেই পাপার ছেলে মেয়ে। আমাদের শরীরে পাপার রক্ত। তোকে এসব বাজে কথা কে বলেছে বল তো? সব কে কোন সময় তোকে মজা করে বাজে কথা বলেছে, আর তুই সেটা ধরে বসে আছিস? আমি সত্যি বলছি, রিশন আর রায়ের আসল শত্রু আমার আম্মু নিজেই। উনি পিপিকে মেরে ফেলেছে, এখন রায়কেও মেরে দিবে। তুই শান্ত হ, রেস্ট নে, আমরা বসে আছি তোর কাছে। হঠাৎ করে রিশনের ফোনটা বেজে উঠল। রিশন বাইরে বেরিয়ে গেল। রিশন ফোনটা ধরা মাত্রই ওপাশ থেকে বলে উঠল, স্যার আপনার কথা মতো কাজ হয়ে গেছে। আমাদের লোকেরা শিকদার বাড়ি সবাইকে তুলে নিয়ে গেছে। সাথে ডিআইজি স্যারও আছে, তবে তন্ময় স্যারকে কে পাচ্ছি না। কি? খোঁজো ওকে। খুঁজে পাচ্ছি না বললে চলবে না। আমার একটা শত্রুকে আমার চাই। সবগুলোকে সিক্রেট অফিসারদের কাছে রেখে আসো, আমি আসছি। ওকে স্যার, আমরাও আরও লোক লাগিয়ে খোঁজ করছি স্যার। ওকে, ভালো মতো সব কাজ নিখুঁতভাবে করবে। তন্ময় তালুকদারকে কোনো কিছু বুঝতে দিবে না। আর শোনো, ওরা স্ত্রী আর মেয়েটাকেও নিবে। আমি আমার শত্রুদের আমার মুখ দেখাতে চলেছি। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিতেই রায়ের জোরে চিৎকার শুনতে পেল। রায় একটা কেবিন থেকে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বেরিয়ে আসছে, আর ওর পেছনে জিহাদ মির্জা। হুট করে রিশন চমকে গেছে। ভাইয়া বাঁচাও, ওরা মেরে ফেলবে, প্লিজ হেল্প। এতটুকু বলেই রিশনের সামনে এসে ধপ করে পড়ে গেল রায়। রায় বোনো, কি হয়েছে তোর? এভাবে তোকে কে মেরেছে? রায়, রায়, চোখ খোল। ধপ করে রায়ের কাছে বসে পড়ল রিশন। রায়কে কোলে তুলে বারবার ডেকে যাচ্ছে সে। সামনে যে কেউ বড় মোটা রড হতে তার দিকে আসছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। রিশন তখন জিহাদ মির্জাকে খেয়াল করেনি। জিহাদ মির্জা রডটা নিয়ে দিয়ে সজোরে রিশনের মাথায় আঘাত করলো। রিশন সামনে তাকিয়ে জিহাদ মির্জাকে একবার দেখে নিল। তারপর ও চিৎকার করে সায়রকে ডাকতে লাগলো। জিহাদ মির্জা দৌড়ে হসপিটালের বাইরে চলে গেল। সায়র নিজের কেবিন থেকে দৌড়ে আসতেই ওটি থেকে বেরিয়ে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছিল সে। হুট করে রিশনের জোরে জোরে চিৎকার করার ঘুমটা ভেঙে গেছে। দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় রায়কে রিশনের কোলে পড়ে থাকতে দেখে ওর পা থমকে গেল। তাড়াতাড়ি রায়কে কোলে তুলে নিয়ে ওটির দিকে চলে গেল। ফাহাজ ও ফিহার কেবিনের থেকে বেরিয়ে এলো। এসে দেখে রিশনের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। রিশন, কি হয়েছে তোর? তোর মাথা দিয়ে তো রক্ত ঝরছে। কে আঘাত করলো তোকে? ফিয়া হয়তো ঠিকই বলেছে ফারাজ। তুই সোনামায়ের কাছে রায়কে রেখেছিলিস না? হ্যাঁ, মায়ের কাছেই তো আছে মিষ্টি কলিজা। আমরা এদিকে ব্যস্ত থাকবো, তাই রাইকে মায়ের কাছে দেখে এলাম। মা তো ফিহার কেবিন থেকে বেরিয়ে রাইকে নিয়ে অন্য একটা ফাঁকা কেবিনে বসেছিল। অনেক বড় ভুল করে ফেলেছি। ওকে আমাদের একা রাখা ঠিক হয়নি। তুই ফিহার কেবিনে যা, আমি আসছি। তুই নিজে খেয়াল রাখিস ফারাজ। আর শোন, ওই যে ডানডিকের ওটিতে রায় ট্রিটমেন্ট চলছে। ওকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। ভিতরে সায়নও চিকিৎসা করছে। যদি কোনো কিছু লাগে এনে দিবি, আমি আসছি।
আর শোন, প্যানিক করার কিছু নেই, মাথা ঠান্ডা কর। আমাদের শত্রুরা চাইছে যেন আমরা ভেঙে পড়ি, কিন্তু এই সময়ে ভেঙে পড়লে চলবে না। ঠান্ডা মাথা সব কিছু সামলাতে হবে। বলেই বেরিয়ে গেল রিশন। দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণে রেগে আছে ও। ওর এই শান্ত থাকাটা কোনো ঝড়ের পূর্বাভাস। এখনও এইভাবে দাঁড়িয়ে আছে ফারাজ। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে, কিন্তু এখন কোনো ভাবনায় ডুবে থাকার সময় না। তাই সেও তাড়াতাড়ি একজনকে কল দিল, দিয়ে বলল সিক্রেটলি ভাবে হসপিটালে গার্ডস পাঠাতে, সব জায়গায় নজর রাখতে। এই কারা তোমরা? আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? কি হলো বলছো না কেন? সাহস কি করে হয় আমাদের এখানে নিয়ে আসার? আরে রিল্যাক্স রিল্যাক্স, এত প্রশ্ন করেন কেন? আমাদের স্যার আসলেই আপনারা সবটাই বুঝে যাবেন। কে তোমরা আর কে তোমাদের স্যার? রিল্যাক্স মিসেস তালুকদার, আপনারা সব হিসেব পেয়ে যাবেন। আর আগেই আমাদের স্যারকে আসতে দিন, উনি অর্ডার না দিলে আমরা কিছুই বলতে পারবো না। আমরা কি করেছি? আমাদের কেন এনেছেন? আরে হাত বাঁধছেন কেন? সেটা বলতে বাধ্য নই আমরা। জিয়াদ মির্জাকে মারতে মারতে নিয়ে এলো রিশন। আজকেও তার মুখে সেই মাস্ক আর সেই সাজ পোশাক। জিয়াদ মির্জাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল রিশন। সে তার জন্য বরাদ্দ রাজকীয় চেয়ারটাতে গিয়ে বসলো, তারপর বলল, ইয়েস, আই অ্যাম দ্য সিক্রেট মিলিয়নিয়ার, এবং আমি এই সিক্রেট অফিসারদের লিডার। আর আমার কথাতেই আপনাদের এখানে নিয়ে আসা হয়েছে। আর আপনাদের তো খুবই ইচ্ছা আমি কে তা দেখার, তাই না? ওকে, আমি কারো সেই ইচ্ছা অপূর্ণ রাখি না। রিশন এক এক করে তার মাস্ক হুডি সব খুলে ফেলল। সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। নাইম শাহরিয়া এবার বলল, তোকে ফকির ভেবে পাত্তা না দিয়ে খুব বড় ভুল করে ফেলেছি আমি। এত বড় ভুল করলাম কি করে? আমিও তো এতটাও ভাবিনি। তুই সামান্য ফার্সিটের স্টুডেন্ট টিউশনে করিয়ে বেড়াস, তুই কিভাবে আমাদের মোকাবেলা করবি? তোকে আমি কখনোই পাত্তা দিই নাই। আমার বোঝা উচিত ছিল না জেনে কখনো নিজের শত্রুকে দুর্বল ভাবতে নাই। বুঝতে পেরেছেন মিস্টার শিকদার আর মিস্টার শাহরিয়ার, আপনাদের আমি কত বড় লুজার বানিয়েছি। জিয়াদ মির্জার সামনে এসে সে বলল, আমি আপনাকে এভাবে মারতে চাইনি, কারণ আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে বলে মনে হয় না। কিন্তু আপনি আমার বোনকে কেন মারলেন? আমি তোর শত্রু না, এটা তোকে কে বলল? আমি যে তোর কত বড় শত্রু তুমি নিজেও জানিস না। এখনো বাচ্চা আছিস তুই। তাহলে আপনি বলুন, আপনার সাথে আমার কিসের শত্রুতা? তুই ওকে কোথায় পেলি? আর আমাদেরকে এখানে তুই ধরে এনেছিস কেন এখানে তুই? পিপিলিকার পাখা গজে মরিবার তরে। আসলে তোমাদের সময় শেষ আঙ্কেল, এখন আমার সময় শুরু। আমরা তো ভেবেছিলাম আমাদেরকে অন্য কেউ এইভাবে ধরে আনছে, কিন্তু সেটাতে তুই, সেটা আমি স্বপ্ন ভাবতে পারিনি। কি আর করব বলুন, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি আমি। রাজা যদি তার শত্রুদের শেষ না করে সিংহাসনে বসে, তবে সে রাজার মৃত্যু নিশ্চিত। তাই আগে আমি আমার শত্রুদের ধ্বংস করব, তারপর নিজের সিংহাসনে বসবো। তোর এই স্বপ্নই থেকে যাবে। তুই কখনো এই সম্পত্তিগুলো পাবি না। তোর কোনো আইডিয়া নেই এই সম্পত্তির পরিমাণ সম্পর্কে। আর এই সম্পত্তির দিকে চোখ শুধু আমারই না, আরও অনেকেরই আছে। আরও শত্রু আছে নাকি সেটা তো আমি জানি না, তবে আপনাদের আমি ছাড়ছি না। আপনাদের সকলের এতদিনে করা সকলের পাপের প্রমাণ আছে আমার কাছে। মিস মিলি, আপনি তো দুই মুখ সাপ। মিস্টার শিকদার, আপনার জন্য একটা চমক আছে। সরি, আপনাদের সকলের জন্য একটা চমক আছে। এটাই তো আপনাদের মেন আকর্ষণ। মিসেস শাহরিয়ার চলে এসেছেন, মিট করুন সবাই। উনি হলেন নাইম শাহরিয়ারের লিগ্যাল ওয়াইফ। তিনি আপনাদের সবাইকে মিথ্যা বলতো। তিনি কখনো মিসেস রেহানা চৌধুরীকে ভালোবাসেনি, তিনি শুধু নাটক করেছিলেন। এই যে উনি কেয়া, আমার আম্মুর ক্লাসমেট। ওনাকে এই নাইম শাহরিয়ার ভালোবাসতেন, আর তাকে 10 বছর আগে বিয়ে করেছেন। শুধুমাত্র প্রপার্টির জন্য তাকে লুকিয়ে রেখেছেন। হাজার হাজার শ্রমিককে আগুনে পুড়িয়ে দিয়েছেন। এই জানোয়ার দুটো অমানুষ হয়ে গেছে। আর আপনাদের কথা কী বা বলি, আপনার তো শিকদার পরিবার, বেয়াদবি আপনাদের রক্তে মিশে আছে। অহংকারে মানুষকে মানুষ বলে মনে হয় না। কিছুদিন আগে নিজেদের বাসার কাজের লোককে নির্যাতন করে মেরে ফেলেছেন আপনারা। যাই হোক, আমি আর আপনাদের পাপের ঝুড়ি খুলছি না। আপনাদের পাপের হিসাব করতে গেলে 1000 বছর পেরিয়ে যাবে। বয়েজ, যাও এদের নিয়ে পানির নিচে যে গুপ্ত ঘর আছে সেখানে ওদের ফেলে দাও, সবাইকে নিয়ে যাবে। এখানে সবাই কোনো না কোনোভাবে হাজার মানুষের প্রাণ নিয়ে খেলেছে। সকল প্রমাণগুলো গভর্নমেন্টকে দিয়ে দাও, সবাইকে নিয়ে যাও। কিন্তু এই জিহাদ মির্জাকে এখানে রাখো, কারণ আমি সকলের পাপের কথা জানলেও ওরটা জানি না। আমার পরিবারের উপর ওর এত রাগ কেন? শুধু কি সম্পত্তির জন্য? রিশন এসে জিয়াদ মির্জাকে আবারও মারতে লাগলো। মেরে মেরে প্রশ্ন করছি,
কেন এমন করেছেন? কেন আমার বোনকে আঘাত করলেন? শুধু কি সম্পত্তির জন্য? না, শুধু সম্পত্তির জন্য না, তোর বাবা ওই মাহমুদ শাহরিয়ারের জন্য আমার এই এত রাগ, এত ঘৃণা। ওর এই টাকার অহংকারের জন্য আমার বোনকে ও রিজেক্ট করেছিল। আমার বোন সুসাইড করেছিল পুরো ভার্সিটির সামনে। কত অপমানিত হয়েছিল সেদিন। তাই তার প্রতিশোধ আমি নিয়ে নিলাম। তোর বাপকে আমি এই নিজে হাতে শেষ করে দিয়েছি। আর তোর মাকে মারার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ওই প্রপার্টিগুলো তো আমার চাই, তাই ওকে মেরে দিলাম। কিন্তু আমি জানতাম না যে তোর মা সব প্রপার্টি আগেই তোর বোনকে দিয়ে রেখেছে। তাই এখন আমার বোনকে মারার জন্য উঠে পড়ে লেগেছেন, তাই তো? সেদিন আমার বোনকে মেরেছিলেন আপনি, তাই না? না, আমি মারিনি, ওকে নাইম মেরেছিল। ও আমাদের প্রায় সব কথাই শুনে নিয়েছিল, তাই ওকে মেরেছি। আর ওকে একটা ঔষধ খাইয়ে দিয়েছিলাম, যাতে ও যদি কখনো বেঁচেও যায় তবুও ওর সব কিছু মনে পড়বে না। সব ঠিকই ছিল, কিন্তু আমরা খেয়াল করিনি যে মিসেস তালুকদার এখনও জীবিত ছিলেন। ফারাজ যখন আগুনের ভেতরে চলে আসে ফারিনের সাথে, তখন ফারিন প্রিয়াকে বাঁচাতে উপরে যায়। ফারাজ পাগলের মতো রায়কে খুঁজছিল। তখন প্রিয়ার মা ফারাজের হাতটা চেপে ধরে। সামনে শোভা থাকায় সে আগুনে পড়েনি তখনও। সে ফারাজকে বলে দেয় যে তার মার অন্য কোথাও সম্পর্ক আছে। তার মা তার বাবাকে ঠকাচ্ছে। শত্রুরা রায়কে আর প্রিয়াকে মেরে ফেলবে, রায়কে যেন সে বাঁচিয়ে নেয়। তার বোন ফিহা তার বাবার সন্তান না, তার রক্তের সাথে মিল নেই, এতটুকু বলেছিল সেদিন। তারপরেই সেখানে মারা যায়। কিন্তু তার বলার কিছু কথা ফারিনও শুনে নেয়। তাই সে ফারেজকে প্রতিদিন হসপিটালে যাওয়ার আগে একটা হাই পাওয়ারের ঔষধ খেতে দিত। সব সময় পেলে দুধের মধ্যে বা জুসের মধ্যে মিশিয়ে খাইয়ে দিত ফারাজকে। আস্তে আস্তে ফারাজ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ওর সেই দিনের কথা অল্প মনে থাকে। কিন্তু মিনহাজ, ফারাজ নিজের ছেলে, অন্য ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাতে থাকে, যার জন্য মেডিসিনটা আর ওকে একেবারে সব ভুলিয়ে দিতে পারে না। ওর শুধু অল্প অল্প মনে থাকে। সবাই বুঝলাম, কিন্তু আমার বোনকে আজকে কেবিনে কেন মারলেন? ও আমাকে আর ফারিনকে একসাথে দেখে নিয়েছে। ফারিনই তো ওকে চাকু দিয়ে আঘাত করলো। আমি তো ওকে মারতে যেতেই ও কেবিন থেকে বেরিয়ে গেল। ওখানে হাতাহাতি হওয়ার জন্য ও শরীরে এত আঘাতের চিহ্ন। আর আমি ওকে মারতে ওর পেছনে এসেছিলাম। তুই আমাকে দেখে ফেলেছিলিস, তাই তোর মাথায় মেরেছি আমি। ওটির সামনে দাঁড়িয়ে আছে ফারাজ। একটু আগেই ফিহাকে ঘুমোতে দেখে এসেছে, এখন শুধু রায়টা ঠিক হয়ে গেলেই হলো। প্রায় 2 ঘন্টা হতে চলল, এখনও কেন আসছে না সায়র? সেই যে ওটিতে গেছে আর আসার নামগন্ধ নেই। ফারাজ চিন্তা করতে করতে ওটির দরজার দিকে থেকে এদিকে হাঁটছে। কিছুতেই শান্তি লাগছে না তার। অন্যদিকে মিসেস ফারিন ফিহার কেবিনে ঢুকে ফিহাকে নিয়ে চলে গেল। কোথায় যাবে তা তিনি নিজেও জানে না। হয়তো অন্য কোনো দেশে শিফট করবে। বেচারা ফারাজের পাশ দিয়ে হুইল চেয়ারে করে মিসেস ফারিন ফিহাকে নিয়ে বেরিয়ে গেল। নার্সের পোশাকে থাকায় তেমন গুরুত্ব দিল না ফারাজ। প্রায় অনেকক্ষণ পরে রিশন এসে বলল, এখনকার কি অবস্থা? সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিক আছে। ফিয়া ঘুমাচ্ছে আর রাই এখনো ওই যে সামনে ওটিতে। ওকে, তুই এখানে থাক, আমি ফিউকে দেখে আসি। ওকে, যা। ফিহার কেবিনের সামনে যেতেই পুরো পৃথিবী থমকে গেল যেন। এটা কি আমার ফিউ? ফিউ, ফিহা, ফিহা। রিশন পাগলের মতো চারদিকে ফিহাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নেই ফিহা। ফারাজ তো বলছিল ফিউ ঘুমাচ্ছে, তাহলে কোথায় গেল ও? ফারাজ, ফারাজ। বলেই রিশন দৌড়ে ফারাজের কাছে চলে গেল। এদিকে ফারাজ রায়ের ওটির সামনে অস্থির ভঙ্গিতে হাঁটছে। হঠাৎ করেই রিশনের ডাক শুনে তার দিকে ফিরে তাকালো সে। রিশন ওকে মেরে মেরে বলল, তোকে বলেছিলাম না আমার ফিউকে দেখে রাখতে? তুই কেন ওর দিকে ভালো করে খেয়াল রাখিসনি? ও ওর কেবিনে নেই, নিশ্চয় ওকে কেউ নিয়ে গেছে। এতটুকু বলেই ধপ করে ফ্লোরে বসে পড়ল। কে নিয়ে গেল বনুকে? আমি তো ওকে ঘুমাতে দেখে এলাম। কিন্তু ও এখন আর কোথাও নেই। চল ওঠ, আমাদের ওকে খুঁজতে হবে। ও বিপদে আছে ভাই। বলে ফাহাজ দৌড়ে বাইরে চলে গেল। ফাহাজ যেতেই হুঁশ ফিরল রিশনের। আরে তাই তো, সে কেন এভাবে বসে আছে? যা করার দ্রুত করতে হবে। হ্যাঁ,
আমি ফারিন ফারাজ বলছি। আমি এখনই প্রাইভেট ফ্লাইটে সুইজারল্যান্ড তোমার কাছে আসছি। সব ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে আসছি, ওর সাথে তোমার ছেলে বিয়ে দিব। এখন রাখছি। বলেই বাসা থেকে বেরিয়ে গাড়ি করে এয়ারপোর্টের দিকে চলে যেতে লাগলেন মিসেস ফারিন। আর মাত্র কিছুক্ষণ তারপরেই তারা এই দেশের বাইরে চলে যাবে। আর একবার বাইরের দেশে যেতে পারলে নিজের বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে ফিহাটারও বিয়ে দিয়ে ওখানেই সেটেল করে দিবে। বাইরে এসে চারদিকে গার্ড ছড়িয়ে দিল ওরা। নিজেরাও গাড়ি করে খুঁজতে লাগলো। তারপর হঠাৎ করেই ফারাজের মনে পড়ল ও তো একটা ছোট্ট ক্যামেরা লাগিয়েছিল, সেটাতে নিশ্চয়ই দেখা যাবে যে কে ফিহাকে নিয়ে গেছে। ফারাজ তাড়াতাড়ি হসপিটালের দিকে যেতে লাগলো। রিশন এবার রেগে জোরে বলল, এই তোর কি মাথা তার ছিঁড়ে গেল? কোথায় যাচ্ছিস তুই? ফারাজ কোনো কথা না বলে ড্রাইভিং করতে লাগলো। এদিকে রিশনের রাগে শরীর জ্বলছে। ফারাজ হসপিটালে এসে দৌড়ে ফিহার কেবিনে গেল। তারপরে সেই ক্যামেরাটার কাছে গিয়ে কি যেন একটা করলো। তারপর সে ফোন বের করে যখন সেই রুম থেকে বেরিয়েছিল সেই সময়ের ভিডিও অন করলো। ভিডিওটাতে একজন নার্সকে ভেতরে আসতে দেখা যাচ্ছে, যেখানে সেই নার্সটা এসে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। আজ থেকে তুমি আর আমি আর এই দেশে থাকবো না ফিয়া। আমি এসে গেছি তোমাকে নিয়ে যেতে। বাইরের দেশে পাড়ি জমাতে হবে আমাদের। আর তারপর তোমার বাবার ভাইকে মারার প্ল্যান সাজাতে হবে। বলেই ফিহাকে কোলে নিয়ে হুইল চেয়ারে করে বেরিয়ে গেল। আমাদের এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে, তাড়াতাড়ি চল। আমি আমার লোকদের ফোন করে বলে দিচ্ছি, তারা যেন এখন কোনো ফ্লাইট যেতে না দেয়। 10 দিন পর। ড্যাড, আমার আর ফারাজের বিয়ের আর মাত্র কিছুদিন বাকি। আমি এখন থেকেই শপিং করতে শুরু করে দিয়েছি। যা হবে সবটা আমার পছন্দ মতোই হবে। এখন দেখো, শপিং করে নিয়ে আসলাম। এবার আমি ফারাজ ম্যানশনে যাব। ওকে মাই ডিয়ার প্রিন্সেস, তুমি গিয়ে ফারাজের সাথে দেখা করে আসো। ড্যাড, বাই। বলেই মেহেক স্টাফের হাতে শপিং ব্যাগগুলো রুমে রেখে আসতে বলে বাসা থেকে বেরিয়ে এলো। কিন্তু বেচারা মেহেক কি আর জানে তার জন্য কত বড় চমক অপেক্ষা করছে? হয়তো জানে না। মেহেক ফারাজ মেনশনে এসে দেখে চারদিকে কত সুন্দর করে সাজানো, কত লোকজন, সবাই নিজের মতো আনন্দ করতে ব্যস্ত। ফারাজ আর রায়ের বিয়ে হচ্ছে, অন্যদিকে রিশন আর ফিহার বিয়ে হচ্ছে। মেহেক জোরে চিৎকার দিয়ে ওঠে। ওর এমন চিৎকার শুনে সকলে ওর দিকে তাকায়। তখনই ফারাজ হেসে বলে, আরে তুই কখন এলি? তোকে তো আমি ইনভাইট করিনি। ইনভাইটেশন কার্ড ছাড়া বিয়ে বাড়িতে আসাটা কেমন হয়ে গেল না? লাইক ভিখারি। ফারাজ, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি কোনো ভিখারি না। ওই মেয়ের সাহস কি করে হলো তোর পাশে বসার? ওকে তো আজকে আমি। মেহেক রেগে রায়ের দিকে তেড়ে গেল। তখনই ফারাজ ওর হাত দুটো ধরে ঠাস করে সজোরে চর দুটো বসিয়ে দিল। তোর সাহস কি করে হলো আমার মিষ্টি কলিজাকে টাচ করতে যাওয়ার? আমি থাকতে ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। ও এখন মিসেস ফারহান ফারাজ, তাই নিজের হাত দুইটা সামলে রাখ। কথাগুলো বেশ জোরে জোরে চিৎকার করে বলল ফারাজ। এদিকে রিশন এইগুলো দেখছে আর হাসছে। লারনও তো অনেক আগেই নিজের পথের কাঁটাটাকে সরিয়ে দিয়েছে। প্রিয়াকে ও মারেনি, একটা ভালো ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে। ছেলেটা আগের থেকেই প্রিয়াকে পছন্দ করত। ওর ভয়ে ওকে বলতে পারতো না। যদিও প্রিয়ার বিয়েটা দিতে গিয়ে অনেক কাঠখড় পুড়িয়েছে, তারপরও বিয়েটা হয়েছে। তারপরও চাইলেও প্রিয়া ওই ছেলেটাকে ছাড়তে পারবে না। এমন একটা চুক্তি করিয়ে রেখেছে রিশন, বেশি কিছু করলে প্রিয়ার বিপদ। মেহেকের কথায় রিশনের ধ্যান ভাঙল। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি আমার ভালোবাসাকে পেলাম না, তুইও তোর ভালোবাসাকে হারাবি ফারাজ। চেষ্টা করে দেখতে পারিস আমার থেকে আমার মিষ্টি কলিজাকে আলাদা করতে পারিস কিনা। আর আমিও আমার শেষ রক্ত বিন্দু দিয়ে আমার মিষ্টি কলিজাটাকে তোর থেকে আগলে রাখবো। মেহেক রেগে হনহন করে বেরিয়ে গেল। ফারাজ গিয়ে আবারও বরের জন্য রাখা চেয়ারে বসলো। রিশন এসব দেখছে আর মিটমিট করে হাসছে। তখন ফিহা বলল, এই যে আপনি হাসতেন কেন স্যার? না তেমন কিছু না, ভাবছি শেষমেশ বিয়েটা করেই ফেললাম। তুই আর কি বলবি? তোর জন্য তো এত দেরি হলো। আমি তো কত ভয় পেয়ে গেছিলাম সেদিন, তুই জানিস। তোর ঘুম ভাঙার পরে তুই যখন আর আমার সাথে কথা বলছিলে না, আমার তো মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাবে। তুই তো রাজি হতে চাচ্ছিলে না। আমি কি তোকে একবার বলেছি যে আমি তোকে ভালোবাসি না? আমি কি তোকে বলেছিলাম যে সবটা জেনে আমি তোকে ভালোবাসবো না? সব সময় শুধু কিছু না জেনে বাড়াবাড়ি করবি। তোর কোনো দোষ নেই ফিউ।
আমি আবারও বলছি, তোর কোনো দোষ নেই, তুই পবিত্র। তোর মায়ের পাপের ভাগিদার তুই কেন হবি জান? আমার নীলপরির কোনো পাপ না, আমার নীলপরি খুব ভালো, আমার নীলপরি পবিত্র। হয়েছে হয়েছে, সেই দিন থেকে একই কথা বলে বলে মাথা খারাপ করে দিচ্ছ তুমি আমার। নীলপরি, আমি জানি আমি পবিত্র। আর শোনো, কোনো মেয়ে বিয়ের দিন নীল লেহেঙ্গা পরে বলো আমাকে? তোমার বোনকে দেখেছো কত সুন্দর করে লাল টুকটুকে লেহেঙ্গা পরেছে, আর আমাকে তুমি নীল রং দিয়ে ভরিয়ে রেখেছো। রিশন যা কিছু দিয়েছে সবই নীল রঙের, তবে এতে তার সৌন্দর্য একদম কমেনি, বরং 1000 গুণ বেড়ে গেছে। ছোট থেকে নীল রংটা ওকে খুবই মানায়। আমার নীলপরি নীল রংটাই পরবে। তোকে এত বুঝতে কে বলেছে? তুমি কিন্তু বলেছো আমাকে বিয়ের পরে আম্মুর সাথে দেখা করাতে নিয়ে যাবে। এখন তো বিয়ে হয়ে গেল, চলো না যাই। ওই বিয়াদব মহিলার সাথে দেখা করে তুই কি করবি? অনেক বোঝাপড়া বাকি আছে, নিয়ে চলো না প্লিজ। আচ্ছা, নিয়ে যাব। ফারাজকে বল একটু পরেই আমরা সবাই যাব। এবার খুশি? খুব খুশি। ফ্ল্যাশব্যাক। রিশন আর ফারাজ এয়ারপোর্টে যেয়েই মিসেস ফারিনকে খুঁজতে থাকে, কিন্তু মিসেস ফারিন তো আবার নিজের পোশাক পাল্টে ফেলেছে। সবাইকে আবারও এক এক করে চেক করার সময় ফারাজ খেয়াল করে হুইল চেয়ারে বসানো মেয়েটার হাতটা একদম তার বোনের মতো, হাতের মাঝখানে ট্যাটু করা। এই কালো বোরখা পরা মহিলাটা যাকে মাস্ক পরিয়ে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে, তার হাতটা তার ফিয়ার মতো। সাথে সাথেই ও চিৎকার করে বলল, হ্যাঁ স্টপ, আর এক পায়ে গেলে আমি শ্যুট করব। সাথে সাথে মিসেস ফারিন দাঁড়িয়ে পড়ে। রিশন দৌড়ে ফিহার কাছে চলে আসে। রিশনের সিক্রেট অফিসারগুলো ফারিনকে ঘিরে ধরে। সেদিন ফিহাকে নিয়ে তারা আবারও হসপিটালে চলে যায়, আর মিসেস ফারিনকে জেলে ঢোকানো হয়। রায়ের অপারেশন শেষ করে সায়র ওকে কেবিনে শিফট করিয়ে দিয়েছে। রিশন ফিহাকে নিয়ে গিয়ে ওর কেবিনে শুইয়ে দেয়। একটুর জন্য ও ওর ফিউকে হারিয়ে ফেলতে চাচ্ছিল। ফিয়াকে সুন্দর করে শুইয়ে দিয়ে একজন নার্সকে বলে আবারও স্যালাইন চালু করে দিল। রায়ের কাছে দেখা করতে যাওয়ার আগে রিশন ওর খুবই বিশ্বস্ত একজনকে ফিহার কেবিনের সামনে রেখে গেল। ফারাজ হসপিটালে এসে আগের রায়ের কাছে চলে গেছে। রায়কে হসপিটালের ড্রেস পরানো হয়েছে, হাতে কপালে বিভিন্ন স্থানে ছোট ছোট ইনজুরি ব্যান্ডেজ করা, তবে ঘাড়ের আঘাতটা অনেক বেশি। চোখ মুখ শুকিয়ে আছে ওর, মনে হচ্ছে কোনো প্রাণহীন দেহ। ফারাজ এসে চুপচাপ ওর হাতটা ধরে বসে আছে, যদিও সম্পূর্ণ হাতটা ধরতে পারছে না। ওর হাতেও আঘাত লাগা। বিয়ের সাজে ওরা 4 জন পানির নিচে গুপ্ত জেলখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিশন তার ডিপার্টমেন্টের আগেই ইনফর্ম করে রেখেছিল। ওরা সকলে যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যা। রিশন প্রবেশ করার সাথে সাথে অফিসার এসে তাদের ভেতরে নিয়ে গেল। মিসেস ফারিনের অবস্থা খুবই খারাপ, তাকে অনেক টর্চার করা হয়েছে। 10 দিন ধরে তার উপর কম টর্চার করা হয়নি, কিন্তু তার উপরে একটুও বেশি না। বিশ্বাসঘাতকতার তাই হয় তো আর মায়া লাগছে না। রিশন ফারাজকে বলল সে যেন ফিহাকে নিয়ে মিসেস ফারিনের কাছে যায়, কিন্তু ফারাজ যেতে নারাজ। সে কিছুতেই যেতে চাইছে না। শেষে রিশনের অনেক জোরাজুরিতে যেতে হলো তাকে। একজন অফিসার তাদের গার্ডস নিয়ে যেতে লাগলো। অন্যদিকে রিশন একটা অফিসারকে ইশারা করে কি যেন বলে সে রায়কে নিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলো। আরে ভাইয়া, কোথায় নিয়ে যাচ্ছ তুমি? গেলে দেখতে পারবি, চুপচাপ আমার সাথে চল। রায় আর কিছু না বলে চুপচাপ রিশনের পিছু পিছু হাঁটতে থাকলো। কিছু দূর যেতেই একটা বিশাল দরজার সামনে দাঁড়িয়ে রিশন পকেট থেকে একটা চাবি গোছা বের করে তালা খুলল। দরজা খোলার সাথে সাথে অনেক মানুষের আহাজারি চিৎকার শোনা গেল। কি ভয়ানক জায়গা এটা! রায় ভয়ে ভয়ে রিশনের হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। রিশন রায়কে নিয়ে 280 নম্বর একটা তালা সামনে এলো। তারপর সেটা খুলে ভেতরে প্রবেশ করলো। সাথে সাথে চোখ পড়ল শাহরিয়াকে। রায় এক একজনের এরম ভয়ানক অবস্থা দেখে ভয়ে থরথর করে কাঁপছে। এত মার মেরেছে যে সব জায়গা কাল শিটে পড়ে গেছে, চোখ মুখের মারের দাগ। বোন, এটাকে চিনিস? কে এটা বলতো? মিস্টার শাহরিয়ার, আমাদের চাচু। একদম ঠিক, সেদিন বাবা মাকে এরাই মেরেছিল। ওই পাশের ছেলেটাকে দেখছিস, ওটাকে বলতো তন্ময় আঙ্কেল। রাইট, শুধু সম্পত্তির জন্য এতগুলো মানুষকে পিষে মেরে ফেলেছে। এই কিটরা আমাদের পরিবারকে ধ্বংস করে এদের আশ মেটেনি। সাধারণ মানুষগুলোর উপরে কত অন্যায় করেছে
অনেকগুলো মানুষের প্রাণ নিয়েছে। রিশন এসব বলতে বলতেই হাঁটছে আর সামনের দিকে যাচ্ছে। সবাইকেই জেলের মধ্যে বন্দি করা, কিন্তু একটা ঘরে একজনকেই রাখা আছে। প্রতিটি লাইনের ঘর থেকে চিৎকার আসছে, কত আর্তনাদ, কেউ কেউ তো পানির জন্যও কাতরাচ্ছে। ফিহা এসব শুনে শুকনো একটা ঢোক গিলল। ফারাজের সাথে সাথে হাঁটছে। এসব দেখে যে ফারাজেরও খারাপ লাগছে না তেমনটা নয়, সেও এসব কিছুতেই নতুন। অফিসারটা বলতে লাগলো, ভয় পাবেন না, এরা হচ্ছে ভয়ানক ক্রিমিনাল। এদের একজনের এক এক ধরনের ভয়ানক রকম পাপ করা আছে। এরা হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। আমাদের এখানে আমরা সবাইকে নিয়ে আসি না, কিন্তু যারা আসে তাদের মৃত্যুর যন্ত্রণা দিই। এটাই অর্ডার থাকে। ওদের ফাঁসির অর্ডার আসার আগে ওদের থেকে সব সত্যি জানা আর কিছু পাপের কথা জানতে পারার জন্য এদের এখানে নিয়ে আসতে হয়। যাই হোক, আপনাদের মাকে মানে মিসেস ফারহাজকে আর একটু দূরে রাখা হয়েছে। সবাইকে স্যার নিজে হাতে শাস্তি দিয়েছেন, কিন্তু আপনাদের মাকে কেন জানি স্যার ঘুরেও দেখেননি। সবাইকে টর্চার সেলের সিক্রেট রুমে রেখেছেন, কিন্তু মিসেস ফারিনকে আমাদের হাতে তুলে দিয়েছেন। মিসেস ফারিনের জেল রুমের সামনে এসেই পাটা থমকে গেল ফিহার। ভেতরে মিসেস ফারিন মাথা নিচু করে বসে আছে। তখনই অফিসার হিমেল বলল, দেখুন মিসেস ফারহাজ, আপনার সাথে কারা দেখা করতে এসেছে। কথাটা কর্ণকুচরে যেতেই মাথা তুলে সামনে তাকালেন মিসেস ফারিন। এই কয়েকদিনেই তার নাজেহাল অবস্থা, চোখ একেবারে কোটরে ঢুকে গেছে, কথা বলার মতো যেন শক্তি নেই। ফিয়া মিসেস ফারিনের সামনে দাঁড়িয়ে বলল, আজকে আমি আমার ভাইয়া বিয়ে করলাম। যেমনই হোক আপনি আমাদের মা, তাই একটু শেষ দেখা দেখতে এলাম। আর কখনো আপনার এই মুখ দেখার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে বলতে পারবো না। আমি জানি সে আপনাকে অনেক বেশি ঘৃণা করে, তাই এই যে দেখুন আমরা এলাম আর সে এলো না। যাই হোক, আমি আমার পাপাকে বাঁচিয়ে নিয়েছি। মিস্টার মিনহাস ফারাজকে আপনি আর আপনার লোকেরা কিচ্ছু করতে পারেননি। বিলিভ মি, একটা সময় মনে হতো আমার থেকে হ্যাপি আর হয়তো কেউ নেই। এমন একটা সুন্দর ফ্যামিলি আছে আমার, অবশ্যই আমি সুখী, কিন্তু এখন মনে হয় আমার থেকে অসহায় আর হয়তো কেউ নেই। মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখতেও ঘৃণা করে। এই আপনার জন্যই আমার এই অবস্থা। আমি আপনাকে অনেক ভালোবাসতাম, তবে আমার ভালোবাসার পরিমাণটা এখন ঘৃণায় পরিণত হয়েছে। কথাগুলো বলেই থেমে গেল ফিহা। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মিসেস ফারিন উঠে এসে ফিয়াতকে ছুতে যাওয়ার আগেই ফিয়া নিজেকে সরিয়ে নিল। আপনার এই জঘন্য হাত দিয়ে আর ধরবেন না আমাকে, অনেক কষ্টে এখনো বেঁচে আছি। ফারাজ রায়কে শক্ত করে জড়িয়ে ধরল। ফিয়া ভাইয়ের বুককে পড়ে নিঃশব্দে কাঁদছে। মিসেস ফারিন এবার মুখ খুললেন। ফারাজ মরে গেছে আপনার ফারাজ। ওই মুখ থেকে আর কখনো আমার নাম নেবেন না আপনি। এসব কি বলছো তোমরা? বললাম তো, মরে গেছে আপনার ছেলে মেয়ে। আমাদের কোনো মা নেই। কি করে পারলেন এত নিখুঁতভাবে অভিনয় করতে? দিনের পর দিন আমাদের সবাইকে ঠকাতে আপনার একটুও খারাপ লাগলো না? মনে হলো না যে আপনি অন্যায় করছেন? মনে হবে কি করে? ওনার তো মনুষ্যত্ব বোধটুকুও নেই। চলো ভাইয়া, আমি আর এই এক মুহূর্তেও এখানে থাকতে চাই না। সবাই এখানে, কিন্তু সোনামা কোথায় ভাইয়া? একদম ওই মহিলাকে সোনামা বলবি না বনু। সে ওই ডাকটা উপযুক্ত না। নোংরা মানুষ একটা সে। দিনের পর দিন ঠকিয়েছে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার মামা ওকে কম ভালোবাসতো না। কত হ্যাপি ছিলাম আমরা, এক নিমিষে সবটা শেষ করে দিয়েছে। কিন্তু তুমি তাকে এখানে কেন রাখলে না? আমার টর্চার ছেলে আসার জন্য যোগ্যতা থাকা লাগে। ওনার মতো মানুষকে আমি আমার টর্চার ছেলেও রাখি না। তুমি আমার থেকেও বেশি সোনামাকে ভালোবাসতে ভাইয়া। আমি আম্মুর কাছে থাকলেও তুমি সবসময় ফিয়ার সাথে সোনামায়ের কাছেই থাকতে। যতই এখন ঘৃণা করো না কেন, তাকে তুমি নিজের চোখের সামনে নিজের হাতে আঘাত করতে পারবে না, জানি তো আমি। তোকে বললাম না তুই আর ওকে সোনামা বলবি না? কথা কানা যাচ্ছে না তোর? চিল্লাতে হবে না, শুনতে পাই আমি। এখানে আর থাকলে দম বন্ধ হয়ে মারা যাবো আমি। তাড়াতাড়ি বের করো আমাকে। শেষে দেখা যাবে আমার জামাইটা বিয়ের 4 ঘন্টার মধ্যে বিধবা হয়ে গেল। বাজে কথা বন্ধ করে আসেন মিসেস ফারাজ, আপনাকে বাইরে নিয়ে যাই। বলেই রিশন রায়কে নিয়ে বাইরে চলে গেল। বাইরে এসে দেখল ফারাজ ফিহাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ফিহা কান্না করছে। ফিহাকে এমন কান্না করতে দেখে রাগ হলো রিশনের। ফারাজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা চর বসিয়ে বলল, এবার ঠিক আছে, এবার কান্না কর। তোকে কান্না করার রিজন দিলাম। অন্যের জন্য কেন কাঁদবি? আমার জন্য কাঁদ। ফিয়া কান্না বন্ধ করে হাঁ করে রিশনের দিকে তাকিয়ে আছে, যেন সে আর অবাক হতে পারছে না।
এবারও রেগে গিয়ে বলল, ভাইয়া দেখো কত বড় সাহস, বিয়ের প্রথম দিনই আমাকে থাপ্পড় দিয়েছে, বাকি দিনগুলো তো পড়েই আছে। ফারাজ ফিহার কাছে যেতেই সে বলল, ঠিক আছে, এর শোধ আমি সারা জীবন ধরে তুলব। এটা ভেবো না যে মারবে আর আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমিও তোমাকে মারবো, তবে সেটা অন্যভাবেই। এদিকে এসো, এখন থেকে আমি আর এক পাও হাঁটবো না। তুমি আমাকে এখান থেকে কোলে তুলে নিয়ে যাবে, না হলে তোমার সাথে আমি সংসার করব না, এই বলে দিলাম। ফিহার কথা শুনে বেচারা রিশন আর কি বা করবে। বউয়ের এই ঠান্ডা মেজাজের হুমকির কাছে সে তো একটা নিষ্পাপ শিশু। চুপচাপ ফিয়াকে কোলে তুলে নিল। ফিয়াও দাঁত বের করে হাসতে হাসতে ওর গলা জড়িয়ে ধরল। রিশন ফিয়াকে নিয়ে চলে গেল। তখন রাই ফারাজকে বলল, আপনি হয়ে দাঁড়িয়ে কি করছেন জনাব? আসুন, আমাকে নিয়ে যান, আমি আর এক পাও হাঁটবো না। মানে বিষয়টা এমনই, ওরা যেটা করবে এদেরকেও সেটাই করতে হবে। 2 মাস পর প্রেস মিডিয়ার সামনে আজকে ছদ্মবেশী মিলোনিয়ার্স তার আসল পরিচয়ে এলো। সে ছিল একজন সিক্রেট অফিসার, তাই পুলিশ ডিপার্টমেন্টের সিক্রেট ফোর্সের হেড হওয়ার কম বেশি সকলেই তাকে চিনত, তবে সেটা শুধু ছদ্মবেশী মিলোনিয়ার্স হিসেবে। আজকে সবাই এত বড় একজন কোটিপতি মানুষকে দেখছে, যা যদিও তার নিজের সম্পদ না, সবই বাপ দাদার সম্পত্তি। সকলের সামনে সে তার নিজের আসল পরিচয় দিল। সে আসলে রিশন শাহরিয়ার। নিজের শত্রুদের থেকে বাঁচতেই সে এই ছদ্মবেশী হিসেবে ছিল। সে তাফিন সেজে অনেকগুলো বছর ধরে জীবনযাপন করে আসছে। আজ থেকে সে মুক্ত। সে তার নিজের পরিচয়ে বাঁচবে, তার পরিবারকে সে ঢাল হয়ে রক্ষা করবে। পাশাপাশি রিশন, ফিহা আর ফারাজ আর রাই বসে আছে। এই 2 মাসে তারা তাদের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদের খোঁজ করে সেটা ঠিক মতো মার্ক করেছিল। আজকে সবগুলো যে তাদের, এটা সরকারের ঘোষণা করলো। আজকের পর থেকে সবাই জানবে যে ছদ্মবেশী মিলোনিয়ার হলো মিস্টার রিশন শাহরিয়া। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ হয়ে গেল। তো এতদিন পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী